রাত 12টা 3 মিনিট। চারিদিকে নিস্তব্ধতা। ল্যাম্পপোস্টের আলোয় নেশা রাস্তার মাঝখানে দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে। দু একটা গাড়ি এসে তার পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এমন সময় একটা গাড়ি একদম তার সামনে এসে দাঁড়ালো। আর একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। গাড়ি থামতেই নেশা দৌড়ে গিয়ে গাড়ির সামনের দরজা খুলে ভেতরে বসে পড়ল। সাফার নেশাকে এইভাবে বসে দেখে দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট দ্য হেল আর ইউ? মরার এত শখ হয়েছে? সাফারের কথা শুনে নেশা ভ্রু কুঁচকে বলল, আরে আমাকে দেখে কি মনে হচ্ছে যে এই অল্প বয়সে আমার মরার ইচ্ছে হয়েছে? তাহলে এভাবে রাস্তার মাঝখানে দাঁড়ানোর মানে কি? উফ, আর বলবেন না, অনেকক্ষণ ধরে লিফটের জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ লিফট দিচ্ছে না, তাই বাধ্য হয়ে এইভাবে দাঁড়ালাম। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস লিফট দেওয়ার জন্য। আমি তোমাকে কখন লিফট দিলাম? সাফারের কথা শুনে নেশা ভ্রু নাচিয়ে বলল, আপনি কি চোখে কম দেখেন? আপনার গাড়িতে বসে আছি আর আপনি বলছেন লিফট কখন দিলাম? এই মেয়ে নামো, আমার গাড়ি থেকে নামো। আমি কাউকে লিফট দিতে পারবো না। নামো আমার কার থেকে। প্লিজ এরকম করবেন না, আসলে আমি অনেক বড় বিপদে পড়েছি। বাসা থেকে না বলে বন্ধুদের সাথে সিলেটের চা বাগান দেখতে এসেছিলাম। ভেবেছিলাম কিছুদিনের জন্য হলেও পাপার ওই সিকিউরিটি সেফ ডিফেন্স থেকে মুক্তি পাবো, কিন্তু এখানে এসেই ফেঁসে গেছি। আমার বাস মিস হয়ে গেছে, বন্ধুরা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। ভাবলাম পরে বাসে করে ঢাকা যাব, তাই বাস স্ট্যান্ড এই বসেছিলাম, কিন্তু কোথা থেকে এসে বদমাইশ চোর আমার পার্স ব্যাগ সব চুরি করে নিয়ে চলে গেল। তবুও নিরুপায় হয়ে এখানেই বসেছিলাম। তখনই কোথা থেকে কিছু লোক এসে আমার দিকে বাজে নজরে তাকালো। তাদের থেকে বাঁচাতেই এখন আমার লিফটের প্রয়োজন পড়লো। প্লিজ আমাকে ঢাকা পৌঁছে দিন। আমি এখন ঢাকা যাচ্ছি না। আপনাকে যেতেও হবে, আমাকে পৌঁছে দিলেই হবে। আমি যদি ঢাকা না যাই তো তোমাকে কি করে ঢাকা পৌঁছে দেবো? সেটা আপনার ব্যাপার। দেখুন, এখন আমি আপনার গাড়িতে বসে আছি, মানে আমি এখন আপনার দায়িত্বে। এখন আপনি কি করে আপনার দায়িত্ব নিয়ে আমাকে ঢাকা পৌঁছাবেন সেটা আপনার ব্যাপার, আমার না। আমাকে শুধু ঢাকা পৌঁছে দিন, ব্যাস। বলেই নেশা বুকের উপর হাত ভাঁজ করে অন্যদিকে তাকালো। সাফার কিছু বলতে গিয়েও থেমে গেল। সত্যি এটা একটা মেয়ের সেলফ ডিফেন্স এর ব্যাপার। অত রাতে মেয়েটা যাবেই বা কোথায়? তাই সাফার কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। নেশা ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। আমি নেশা, আপনি? আচ্ছা, আপনি সিলেট কোথায় থাকেন? কি করেন আপনি? বলেই নেশা হেসে কুটি কুটি। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? দেখে তো মনে হয় না বিয়ে হয়েছে, কারণ আজকালকার হ্যান্ডসাম ছেলেরা আগে ইচ্ছে মতো মেয়ে পটায়, তারপর একটা হাবলা মেয়ে দেখে বিয়ে করে নেয়। তা আপনিও কি মেয়ে পটাইছেন? নেশার কথা শুনে সাফার অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকালো। তার এই দৃষ্টি দেখে নেশা ভয়ে বলতে লাগলো। ওকে ওকে, বলতে হবে না। পরেই নেশা চুপ করে বসলো। তারপর কিছু একটা ভেবে আবার বলল, আমার কি মনে হয় জানেন তো, আপনাকে দিয়ে মনে হয় কোনো মেয়ে পটেইনি, তাই এত রাগ দেখাচ্ছেন আমায়। এইবার সাফারের সহ্যের সীমা ছাড়িয়ে গেল। স্টপ স্টপ দিস ননসেন্স। কত কথা বলো তুমি? মনে হচ্ছে কানের মধ্যে হরতাল শুরু হয়ে গেছে। আমি একাই একটা মেয়ে, আপনার কানে কি করে হরতাল করব? হরতাল করতে তো অনেক জনের দরকার হয়। মুখে আঙ্গুল দিয়ে দিয়ে মিনমিন করে বলল নেশা। সাফার কট কট করে তার দিকে তাকালো। ওকে ওকে, আমি চুপ। এই মুখে ক্লুপ আটকালাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মুখে আটকানোর মতো ক্লুপ নেই। আঙ্গুল দিয়ে চলবে। ও গড, স্টপ ইডিয়ট। সাফারে ঝাড়ি খেয়ে নেশা চুপ। কিছুক্ষণ দুজনেই নীরব। এমন সময় হঠাৎই নেশা চেঁচাতে লাগলো, স্টপ 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 দ্য কার। এরকম আকস্মিক ঘটনায় সাফার কিছুটা অবাক হয়ে গাড়ি থামালো। কি হলো? নেশা রাস্তার পাশে একটা দোকান দেখিয়ে বলল, টি স্টল। তো চলুন চা খাবো। আর ইউ ম্যাড? এই ফুটপাথ থেকে এখন আমি চা খাবো? শুনেছি এই ফুটপাতে স্টলে টি নাকি সুস্বাদু হয়, চলুন খাবো। ইম্পসিবল, আমি যাব না। আরে চলুন না। বললাম তো যাব না।
আরে ধুর, চলুন তো। নিশা জোর করে সাফারিকে নিয়ে গাড়ি থেকে নামলো। টঙের দোকান থেকে দুজনে চা খেয়ে আবার গাড়িতে উঠে এলো। সত্যি টিটা অনেক সুস্বাদু ছিল, তাই না? আমার তো আমার মাম্মামের হাতে কফির কথা মনে পড়ে গেল। চায়ের সাথে তোমার মায়ের কফির কি সম্পর্ক? চায়ের সাথে না, স্বাদের সাথে সম্পর্ক। আমার মাম্মাম অনেক সুন্দর কফি বানায়। কতদিন তার হাতে বানানো কফি খাই না। কাল বাসায় গিয়ে আগে মাম্মামের হাতে কফি খাবো, নয়তো নো টকিং হিম। আর হ্যাঁ, এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। আমার যা যা খরচ হয় সবটা নিজের ব্রেনে নোট করে নিন। ঢাকায় গিয়ে সব শোধ করে দিব। গাড়ি চলছে, সাথে নেশার বকবকানি। সাফার দাঁতে দাঁত চেপে সব কিছু সহ্য করছে। এই মেয়ে এত কথা বলে কিভাবে? ইচ্ছে করছে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দিই। তখনই আবার নেশা বলে উঠল। স্টপ স্টপ স্টপ, গাড়ি থামান। সাফার গাড়ি ব্রেক করে বিরক্তিকর স্বরে বলল। আবার কি? আইসক্রিম। হট। নেশা জোরে জোরে মাথা ঝাঁকালো। আইসক্রিম খাবো। তুমি কি ছোট বাচ্চা যে এখন আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরছো? তো আমি ছোটই তো, আমার মধ্যে বড় হওয়ার কি দেখলেন? জানেন, আমার পাপা এখনো আমার লিটল প্রিন্সেস বলে ডাকে। তাহলে বড় হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ইনফ্যাক্ট উঠবেও না, কারণ আমি তো মাম্মা পাপা একমাত্র মেয়ে। আমার ছোট কেউই নেই। আমি এত বড় হব কিভাবে? বলে হাসতে হাসতে শেষ নেশা। এখন এত রাতে আমি আইসক্রিম কোথায় পাবো? আপনার সামনেই তো আইসক্রিম ক্যাফে। সাফার পাশে তাকিয়ে দেখে একটা ক্যাফে ওপেন রয়েছে। এত রাতে কি এই মেয়েটার জন্য এই ক্যাফে খোলা রেখেছে এরা? অসহ্য। সাফার একরাশ বিরক্তি নিয়ে বেরিয়ে পড়ল আইসক্রিম আনতে। একটা গোটা আইসক্রিমের বাক্স এনে নিশার হাতে ধরিয়ে দিল। নিশা খুশি বাচ্চাদের মতো লাফাতে লাগলো। সাফার গাড়ি চালাচ্ছে আর নেশার দিকে দেখছে। নিশা আইসক্রিম খেতে ব্যস্ত। তার টকটকে গোলাপি ঠোঁটের কোণে একটু আইসক্রিম লেগে আছে। তা দেখে সাফারের ভেতরে তোলপাড় হওয়ার অবস্থা। বুকের ভেতর কেউ হাতুড়ি পেটাচ্ছে। তার হাত পা কাঁপছে। সাফার বারবার অন্যদিকে তাকানোর চেষ্টা করলেও বারবার নেশার দিকেই তার চোখ যাচ্ছে। কোনো উপায় না পেয়ে সাফার ধমক দিয়ে বলতে লাগলো। এই মেয়ে এখনো খাওয়া হয়নি? আমার খাওয়া নিয়ে আপনি পরে আছেন কেন? আপনারও কি আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো নাকি? তা বললেই এত এত ধমক দেওয়ার কি আছে? এই নিন, এটা খেয়ে নিন। সাফারের দিকে আইসক্রিম এগিয়ে দিয়ে তোমার মতো ছোট বাচ্চা নই যে আইসক্রিম খাবো। আর তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করো, না হলে সব আইসক্রিম জানালা দিয়ে বাইরে ফেলবো। সাফারের কথা শুনে নেশা কিছু বলতে গিয়েও বলল না। অন্যদিকে ঘুরে আইসক্রিম খেতে ব্যস্ত হয়ে পড়ল। জানেন, আমার পাপা না প্রতি রাতে আমার জন্য চকলেট আনে। আর যদি না আনে তাহলে তাকে আমি শাস্তি দেই। কি শাস্তি দেই জানেন? সাফার আর চোখে নেশার দিকে তাকালো। 50 বার কান ধরে উঠবোস করাই। বলেই হাসতে লাগলো নেশা। আর এই শাস্তিটা আমি পাপাকে প্রতি রাতেই দেই, কারণ পাপাকে শাস্তি না দিলে তা পকেট থেকে কোনো চকলেটেই বেরোয় না। আরে আরে, গাড়ি থামান। এবার কি হলো আপনার? গাড়ি থামিয়ে দাঁতে দাঁত চেপে বলল সাফার। আচ্ছা, ওগুলো কি? আমি কখনোই এসব দেখিনি। চলুন না, এসব কি দেখি। সাফার কিছু না সব রাগ গিরে গাড়ি থেকে বেরিয়ে পড়ল। কারণ সে জানে সে চাইলেও নেশা তাকে জোর করে নামাবে। নেশা দৌড়ে রোগটার কাছে গেল। এত রাতে রোগটা সম্ভবত নিজের কাজ শেষে বাড়ি ফিরছিল। রোগটা হাতে থাকা জিনিসগুলোর দিকে ইশারা করে নেশা বলল। এটা কি? আফা, এটা হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই? এটা আবার কি? আর মিঠাই তো এখানে, হাওয়াইটা আবার কোথায়? বিঙ্গ হবার ভান করে যে আফা, এটা হাওয়াই মিঠাই। মিঠাই মুখে দিলে হাওয়া হয়ে যায়। মিঠাই যদি মুখে দিলেই হাওয়া হয়ে যায়, তো আমি আর মিঠাই খাবো শুনি? যে আফা, এই মিঠাইটাই খাবেন। কিন্তু খাবো কি করে? মিঠাই তো মুখে দিলেই হাওয়া হয়ে যাবে। যে আফা, এই জন্যই তো এর নাম হাওয়াই মিঠাই। অদ্ভুত তো, যেই মিঠাই মুখে দিলেই হাওয়া হয়ে যাবে সে মিঠাই হলো কেমনে? যে আফা,
তাদের দুজনকে থামিয়ে সাফার বলে উঠল। একটা দেন। সাফার হাওয়াই মিঠাই নিয়ে নেশাকে হাত ধরে টানতে টানতে গাড়িতে বসালো। এটা খাও আর চুপ করে বসে থাকো। নেশাও বাধ্য মেয়ের মতো মিঠাই খেতে লাগলো। আপনি জানেন আপনার গালের নিচে যে তিলটা আছে না, সেটা কিন্তু অসম্ভব সুন্দর, যে কোনো মেয়ের দেখলেই ক্রাশ। আচমকা এমন একটা কথায় সাফার মুহূর্তেই নিজের হার্টবিট মিস করলো। এই মেয়ে বলছে কি? এই মেয়ে কি বোঝে না এত রাতে ও একা একটা মেয়ে আর সাফার একটা ছেলে একসাথে আছে? এমনই সাফারে কেমন কেমন যেন লাগছে। তার মধ্যেই নেশার এই কথাই সাফারে প্রায় দম বন্ধ হয়ে আসছে। আপনি সত্যিই খুব সুন্দর, কেন যে আপনাকে দিয়ে কোনো মেয়ে পঠালো না কে জানে। সাফার শক্ত করে গাড়ি স্টিয়ারিং চেপে ধরে বলল, সেটা আরে সত্যি বলছি, আপনি সত্যিই খুব সুন্দর। আপনি যদি আমাকে পটানোর চেষ্টা করতেন না, তাহলে আমি নিশ্চিত পটে যেতাম। কথা শেষ করার আগেই সাফার এক হাতে নেশার কোমর, অন্য হাতে তার পেছনের চুল আঁকড়ে ধরে গাড়িটা নিজ গতিতে চলছে। নেশার চোখ বড় বড় করে সাফারিকে দেখছে, আর সাফার ধীরে ধীরে নেশার নেশায় ডুবে যাচ্ছে। কিছুক্ষণ পর সে নেশাকে ছেড়ে আবার গাড়ি চালানোতে মন দিল। নেশা পিঠ সিটে হেলান দিয়ে বসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। কি হলো এটা? সাফার তাকে ভাবতেই নেশার শরীর রোম দাঁড়িয়ে যাচ্ছে। এই তো এরাই সেই দুজন যারা কাল আমায় বাজে নজরে দেখেছিল। যারা আজ তোদের আমার হাত থেকে নিস্তের নেই, বজ্জাত কোথাকার। বলেই যে নেশা তাদের দিকে এগোচ্ছে, তার আগে পরপর দুটো গুলি এসে তাদের বুক ফুটো করে দিল। নেশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। কি হলো এটা? ধীরে ধীরে পিছনে তাকাতেই দেখে সাফার গান হাতে দাঁড়িয়ে আছে, আর তার গান থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। চারিপাশে লোক ছোটাছুটি করতে লাগলো। নেশা অবাক হয়ে সাফারের কাছে গেল। এটা কি করলেন? যে আমার নেশার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে, তাদের সবার এই অবস্থাই হবে। মানে? মানে এই মাফিয়া খুব করে নিজের জিনিস যত্ন রাখতে জানে। নেশা মুখ এক হাত হাঁ হয়ে গেল। মাফিয়া? এটা কি করলো নেশা? কয়েকটা লোকের হাত থেকে বাঁচতে একটা মাফিয়ার কাছে সে আশ্রয় চেয়েছিল, আর পুরো রাত সে একটা মাফিয়ার সাথে ছিল। পুরো পৃথিবী নেশা চারিদিকে ঘুরছে, পৃথিবীর রং ঝাপসা হয়ে আসছে। ধীরে ধীরে সে লুটিয়ে পড়ল, কিন্তু মাটিতে পড়ার আগে এক হাত তার কোমর জড়িয়ে ধরল। সে হাতের মালিক বাঁকা হেসে বলল, মাত্র এইটুকুতে অজ্ঞান? এটা তো ট্রেলার ছিল, এখনো তো এই সাফারের নেশার সম্মুখীন হওয়া বাকি। মাম্মা, পাপা, মাম্মাম। নেশার ডাক শুনে কুয়াশা তাড়াতাড়ি করে নিজের রুম থেকে বের হলো। কুয়াশাকে দেখেই নেশা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। মাম্মা, ও মাই গড, কতদিন পর তোমাকে দেখেছি। এতদিন তোমাকে খুব মিস করেছি মাম্মা। কুয়াশাও মেয়েকে জড়িয়ে ধরলো, তার চোখ ছলছল করছে। মিস করলে এইভাবে না বলে চলে যেতি না? জানিস কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। ও মাম্মা, তোমার কি মনে হয় আমি যদি পাপাকে বলে যেতাম তাহলে কি সে আমাকে একা একা ছাড়তো? ঠিক তার ওই গার্ডসগুলোকে আমার পিছু পিছু পাঠাইতে, তাই না বলেই যেতে হয়েছে। তাই বলে এইভাবে? তোমার কি মনে পাপা জানে না আমি কোথায় গিয়েছি? দেখো, ঠিক সে আমাকে খুঁজে বের করেছিল। হ্যাঁ, তা তো আমি করেছিলামই। সম্রাটের গলা শুনে তারা সামনে তাকিয়ে দেখে সম্রাট দাঁড়িয়ে। নেশা মাকে ছেড়ে দৌড়ে গিয়ে সম্রাটকে জড়িয়ে ধরলো। কিন্তু তবুও আমি তোকে একা ছেড়েছি, কারণ তুই স্বাধীনতা চেয়েছিস, আমি দিয়েছি। তবে এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম, ওকে? আর কখনো যেন এরকমটা না হয়। ওকে ওকে পাপা। তা এই কয়দিন কেমন কাটালি সিলেটে? সত্যি পাপা, ফ্রিডম যে এতটা সুন্দর হয় সেটা আমি এই প্রথম বুঝলাম। কিন্তু তার মধ্যেও তোমাদের আমি খুব মিস করেছি, জানো তো। আর কখনো তোমাদের ছেড়ে কোথাও যাব না, প্রমিস। ওকে মাই লিটল প্রিন্সেস, আমিও তোকে আর কখনো একা ছাড়ছি না। হ্যাঁ, হলো তোমাদের দুই বাবা মেয়ের ভালোবাসা। এখন যা গিয়ে তাড়াতাড়ি পেশ হয়ে খেতে আয়, জলদি যা। উফ পাপা, বলো তো, সবসময় পাপা মেয়ের ভালোবাসার মধ্যে মাম্মারা ভিলেন হয়ে কেন ঢুকে পড়ে? কুয়াশা নেশা নাক টেনে দিয়ে বলল,
তোমাদের দুই পাপা মেয়েকে সোজা করতে মাম্মামকে তো বিলেন হতেই হবে। এইবার যা তাড়াতাড়ি। ওকে, যাচ্ছি। মন খারাপ করে নেশা উপরে নিজের রুমে চলে গেল। সম্রাট পকেটে হাত রেখে মেয়ে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটা বড় হয়ে গেছে, একা একা স্বাধীনতার খোঁজে বেরিয়ে পড়েছে। আরে ম্যাম কই যান? দাঁড়ান, কোথায় যাচ্ছেন ম্যাম? বলেই তার বডিগার্ডরাও তার পেছন পেছন দৌড়। নিশা দৌড়াতে দৌড়াতে কারোর সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। ও মাই গড, আমার কোমর! কোন দানবের বাচ্চা এইভাবে ঢাক! বলতে গিয়ে চোখ তুলে তাকিয়ে নেশা মুখ এক হাত হা হয়ে যায়। এ তো সাফার। ও মাই গড, হোয়াট এ হ্যান্ডসাম লুক। নীল শার্টের ওপর কারো ব্লেজার, চোখে কারো সানগ্লাস, কানে ইয়ারফোন, ড্যাশিং হেয়ার। পকেটে হাত দিয়ে সেই অ্যাটিটিউড নিয়ে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু নেশা বেশিক্ষণ আর সাফারিকে দেখতে পারল না, কারণ তার আগে সাফারের বডিগার্ডরা নেশার দিকে বন্দুক তাক করেছে আর নেশার গার্ডরা তাদের দিকে। এদের পজিশন দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তৃতীয় শুরু করার জন্য তারা প্রস্তুত। নেশা তাদের দেখে তাড়াতাড়ি উঠে তার গার্ডসদের গান নামাতে বলল। সাফারও হাতের ইশারায় তার গার্ডসদের সরে যেতে বলল। গার্ডসরা গান নামিয়ে সাফারের পেছনে গিয়ে দাঁড়ালো। নেশা সাফারিকে কিছু বলতে যাবে তার আগেই সাফার নেশাকে না চেনার ভান করে পাশে থাকা অফিসের দিকে যেতে লাগলো। নেশা হাঁ করে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। তাকে ইগনোর করা। এই যে শুনছেন? হ্যালো, এই মিস, শুনছেন? কিন্তু সাফার নেশার ডাক না শুনে অফিসের ভিতরে ঢুকে গেল আর সাফারের গার্ডসরা নেশা ওখানে আটকে রাখলো। রাগে দুঃখে নেশা আবার পিছিয়ে এলো। এত তাড়াতাড়ি একটা মানুষ কি করে একটা মানুষকে ভুলে যেতে পারে, তার উপর এইভাবে ইগনোরও করলো। সেদিন খুব বলেছিল আমার নেশার দিকে চোখ তুলে তাকাবে তাদের সবার একই অবস্থা হবে, আর আজকেই ভুলে গেল। নেশার চোখে জল চড়ে এলো। সে চোখে জলটা মুছে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে আবার থেমে গেল। আচ্ছা, সে হাঁটছে কেন? পেছনে ফিরে গার্ডসদের দিকে রাগে রুখ নিক্ষেপ করে বলল। আমরা হাঁটছি কেন? জি ম্যাম, ভার্সিটি থেকে ফেরার সময় আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়, আর আপনিও জেদ ধরেন হেঁটে হেঁটে বাড়ি ফেরার জন্য। তো আমি যা বলবো তোমরা কি তাই করবে? আমার কথা শোনার জন্য পাপা তোমাদের কাজে রেখেছে? সবসময় শুধু পিছু পিছু ঘুরে বেড়াও। জি মানে না ম্যাম। শাট আপ! এক্ষুনি ড্রাইভারকে ফোন করো আর গাড়ি নিয়ে আসতে বলো। হারি আপ! ওকে ম্যাম। নিশা বুকে হাত ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে মুখে চিপে হাসছে। আর সে খুব করে এই হনুমানদের জব্দ করতে পেরেছে। তার তো লাফানোর ইচ্ছে হচ্ছে। লিফট খুলতে সাফার ওখান থেকে বেরিয়ে সামনের 104 নম্বর ওয়ার্ডে ঢুকে পড়ে, আর তার গার্ডরা তার পিছু পিছু এসে দরজার সামনে দুদিকে দাঁড়িয়ে পড়ে। রুমের মধ্যে বড় টেবিলের দুই পাশে বেশ কয়েকজন নামকরা বিজনেসম্যান বসে আছে। সাফার সোজা টেবিলের মাথায় গিয়ে দুহাত টেবিলে দিয়ে একটু ঝুঁকে দাঁড়ায়। এদের সবাইকে সাফারের লোক ভয় দেখিয়ে এখানে এনেছে। বিজনেসম্যানদের মধ্যে একজন বলে উঠল, আমরা সবাই আপনার ডিল অ্যাকসেপ্ট করলাম, শুধু আমাদের ফ্যামিলি যেন কিছু না হয়। সাফার বাঁকা হেসে বলল। সাফার টেবিল থেকে হাত উঠে সোজা হয়ে দাঁড়িয়ে ব্লেজার ঠিক করতে করতে বলে, এনিথিং এলস? আপনি এত বড় একজন মাফিয়া হয়ে বিজনেসম্যান সম্রাট খানের ক্ষতি কেন স্যার? ওনার সাথে আপনার কি শত্রুতা? একজন খুব উৎসাহ নিয়ে জানতে চাইল। সাফার আবার খুব জোরে টেবিলে দুহাত রেখে দাঁতে দাঁত চেপে বলল, যা করতে বলা হয়েছে আপনি শুধু সেটুকুই মন দিন। বেশি এক্সাইটমেন্ট আপনার জন্য খুব খারাপ হতে পারে। সাফারের ভয়ঙ্কর রূপ দেখে সবাই দমে গেল। সাফার একবার সবার দিকে চোখ বুলিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে নিজে ব্লেজার ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। সাফার অফিস থেকে বেরোতেই তাড়াতাড়ি গার্ডস এসে গাড়ির দরজা খুলে দিল। সাফার গাড়িতে বসে গার্ডস কার স্টার্ট দিল। গাড়ি চলতে চলতে হঠাৎ মাঝ রাস্তায় থেমে যায়। সামনে কতগুলো সাদা গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়িগুলো দেখে সাফারের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। গার্ড এসে গাড়ি দরজা খুলে দিতে সাফার গাড়ি থেকে নেমে সামনে যায়। সম্রাট পকেটে হাত রেখে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সাফার সম্রাটের সামনে যেতে সম্রাট বলে ওঠে, খুব ভালোই চাল চেলেছ, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, এই সম্রাট এমনি এমনি এত দূর আসেনি। নিজের বিজনেস কিভাবে হাতে রাখতে হয় তা আমি খুব ভালো করেই জানি, বুঝলে? সাফার বাঁকা হেসে বলল,
ট্রাই করতে পারেন, কিন্তু ছাপার চৌধুরীর হাত থেকে আপনার মুক্তি নেই। তেলে তেলে শেষ করব আপনাকে। আমার বাবার খুনের প্রতিশোধ খুব নিখুঁতভাবেই নেব আমি। কম্বজ ভুল করেছিল, আমি তার শাস্তি দিয়েছি শুধু। আর সেই শাস্তির পরিণামটা এখন আপনাকে ভুগতে হবে। ভুলে যেও না, আমিও একসময় এই কালো দুনিয়ার কিং ছিলাম। ওই কালো দুনিয়া থেকে বেরিয়ে এসেছি বলে যে সব কিছু ভুলে গেছি, তেমনটা একদম ভেবো না। ছিলেন হয়তো আপনি কিং, কিন্তু এখন এই দুনিয়ার কিং আমি। আর এই কিং কি করে নিজের প্রতিশোধ নেয় সেটা এখন দেখবেন আপনি। জাস্ট ওয়াট অ্যান্ড ওয়াচ। বলেই সাফার দুহাত দৌড়াতে দৌড়াতে ওখান থেকে চলে এলো। সম্রাট সাফার যাওয়ার দিকে তাকিয়ে রইল। এক সময় সে কুয়াশাকে কথা দিয়েছিল যে এই দুনিয়াতে সে আর ফিরবে না, কিন্তু তার অতীত তাকে আবার ওই দুনিয়ায় টেনে নিয়ে যাচ্ছে। কুয়াশা নেশা খাইয়ে দিচ্ছে আর নেশা বক বক করছে। জানো মাম্মা, আজ না ভার্সিটি থেকে ফেরার সময় ওই লোকটার সাথে দেখা হয়েছিল। আরে বলেছিলাম না যে সেদিন রাতে আমায় লিফট দিয়েছিলেন উনি? কুয়াশার মুখ অন্ধকার হয়ে যায়। হ্যাঁ তাই তো, কিভাবে আমার সামনেই ঠগাঠগ ওই বাজে লোক দুটোর বুক গুলি মেরে ফুটো করে দিয়েছিল। বেশ করেছে, কি রকম আমার দিকে বাজে নজরে তাকাচ্ছিল, পারলে আমার উপর উঠে যেত। ইচ্ছে করেছিল ওখানে মাথায় গুলি মেরে খুলি উড়িয়ে দেই। তবে আমার কাজটা উনি করে দিয়েছেন, ভালোই হলো তাই না? মনেশ খুন করা ভালো, কি করে হলো? আর দেখা হলো কি বললেন উনি? দূর, এটাই সমস্যা, কিছুই তো বললেন না উনি, ফুল ইগনোর করে চলে গেলেন। হয়তো মনে নেই তোর কথা। মনে নেই মানে? মনে থাকবে না কেন? এই আমি যদি 1 ঘন্টা একজনের সাথে থাকি, তবে তার কাছে আমি অমর বকরানী নামে চিরস্মরণীয় হয়ে থাকি। আর সেখানে তো আমি ওনার সাথে পুরো 1 রাত বকবক করেছি। তাহলে এত তাড়াতাড়ি উনি কি করে আমায় ভুললেন? আচ্ছা ভুলেছে তো ভুলেছে, এতে কি বা আসে যায়? আসে যায়, অনেক কিছুই আসে যায়। মানে? মানে আমি কিছু জানি না, তবে ওনার ইগনোর কেন জানি আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কথাটা শোনার সাথে সাথে কুয়াশার বুক ধক করে ওঠে। কি বলছে নিশা? তাহলে নিশা শেষে একজন মাফিয়ার? আর কিছু ভাবার আগে কোথা থেকে সম্রাট এসে ডাইনিং টেবিলে নিশার পাশে এসে বসে। কি কথা হচ্ছিল শুনি? কিছু না পাপা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই তো এখানেই। সো মিসেস খান, শুধু কি মেয়েকেই খাওয়াবেন, নাকি আমাকেও একটু ভাগ দেবে? কেন হবে না, এই তো দিচ্ছি। বলেই সম্রাটের জন্য খাবার তুলতে যাবে, তখনই সম্রাট বলে ওঠে, আরে এ কি করছো? আমি নিজেই খাচ্ছি না, আমাকেও খাইয়ে দাও। কি আপনি কি ছোট বাচ্চা যে আপনাকে খাইয়ে দিতে হবে? বারে, ছোট বাচ্চা নয় তো কি হয়েছে? আমি তো তোমার স্বামী, তাই না? মেয়ের সামনে কি শুরু করলেন বলুন তো? ওমা, আরে প্রিন্সেস আছে তো কি হয়েছে? এ তো আমার প্রতি তোমার ভালোবাসা, তাই না? নিশা খিটখিটিয়ে হাসতে লাগলো। আপনি চুপ করবেন। ওকে লিটল প্রিন্সেস, ক্লোজ ইওর আইস। তোমার মাম্মাস লজ্জা পাচ্ছে তো? ওকে। নিশা জোর দিয়ে নিজের চোখ কট কট করে বন্ধ করে নিল। উফ, এটা বাবা মেয়ে দুই একটাই। কুয়াশা এক গণ্ডির রাগ নিয়ে সম্রাটকে খাইয়ে দিল, আর সম্রাট কুয়াশার রাগের রোগ দেখে একটু হেসে চোখ টিপ দিল। নিশা রেস্টুরেন্টে বন্ধুদের সাথে বসে আছে, আর তার গার্ডসরা কিছু দূরে দাঁড়িয়ে আছে। তারা টুকটাক কথা বলছে আর ডান্স করছে। এমন সময় তার এক ফ্রেন্ড বলে উঠল, হে গাইস, ছেলেটাকে দেখো, হোয়াট আ হ্যান্ডসাম। ইচ্ছে করছে টুপ করে গেলে ফেলি। তার কথা শুনে নেশা পেছনে তাকালো। ওমা, এদের সাফার সাফার তার গার্ডদের নিয়ে রেস্টুরেন্টে ঢুকছে। ও রেস্টুরেন্টে কি করছে? মাফিয়া মানুষ কি এখন তাদের সাথে একই রেস্টুরেন্টে বসে ডান্স করবে নাকি? সত্যি রে, হোয়াট সেই ইয়ার। নিশা তার বন্ধুদের কথা শুনে চট করে তাদের দিকে তাকালো। কি খারাপ নজর! ইচ্ছে করে সব নুডলস এদের মাথায় ঢালে। এরা যে তার বন্ধু ভাবতেই নিশা গা গুড়িয়ে যাচ্ছে। কীরকম একটা ছেলে সম্পর্কে কমেন্ট করছে, তার উপর আবার সাফারিকে নিয়ে বলা কোনো কথাই তার সহ্য হচ্ছে না। রাগে গা জ্বলে যাচ্ছে তার। সাফার রেস্টুরেন্টের ভেতর ঢুকে নিশার সামনে সিটে গিয়ে দাঁড়ায়, আর তার গার্ডরা সেই সিটে বসে থাকা একটা লোকের দিকে বন্দুক তাক করে। সাফারিকে ওখানে দাঁড়াতে দেখে সিটে বসে থাকা একজন লোক ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। ছাপার সব কিছু সহ্য করতে পারলেও ধোঁকা সহ্য করতে পারে না।
আমার সব ডিটেলস আমার গোপনে সম্রাট খানকে দেওয়ার মতো ধোঁকা দিয়েছিস তুই আমাকে, আর শাস্তি খুব ভয়াবহ হবে। সরি, এইবারের মতো ক্ষমা করে দিন, আর এইরকম হবে না। এইবারের মতো ক্ষমা করে দিন প্লিজ স্যার, প্লিজ। সাফারের কাছে একটা ভুলই তার ফার্স্ট অ্যান্ড লাস্ট ভুল। সাফার অন্যদিকে তাকায়। শুট হিম। কথাটা বলার সাথে সাথে গার্ডরা ওই লোকের শরীর গুড়িতে ঝাঁঝরা করে দেয়। ইতোমধ্যে রেস্টুরেন্টের সবাই পালাই করছে। সেখানে দুটো পুলিশও ছিল। সাফারিকে দেখে তারাও ভয়ে পিছিয়ে যায়। নিশা থম মেরে দাঁড়িয়ে আছে, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। সাফারের কথা তো তার কানে আসেনি, কিন্তু সাফারের রাগের রূপ দেখে এসে বুঝেছে হয়তো কোনো বড় ভুল করেছে ওই লোকটা। গার্ডসরা এসে নেশাকে ঘিরে রেস্টুরেন্ট থেকে বের করতে এলে নেশা চট করে বলে ওঠে, আমি ওয়াশরুম যাব। পরে যাইয়েন ম্যাম, এখন এখান থেকে চলেন। আমি এক্ষুনি যাব। ম্যাম প্লিজ। বললাম তো আমি এক্ষুনি যাব, মানে এক্ষুনি যাব। গার্ডসরা উপায় না পেয়ে নেশাকে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যায়। নেশা লেডিস টয়লেটে ঢুকে পড়ে, আর গার্ডসরা দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। নেশা তাড়াতাড়ি নিজের গলা স্কার্ফ দিয়ে হিজাব বাঁধে আর নিজের জ্যাকেট খুলে উল্টো করে পরে। জ্যাকেটের উপর কালো হলেও ভেতরের রং ধূসর। তারপর নিজেকে একদম ফিট করে নেশা বেরিয়ে আসে। প্রথমেই গার্ডসদের দেখে নেশা থমকে যায়, কিন্তু গার্ডরা তাকে চিনতে না পারে লাফ দিয়ে নাচতে নাচতে ওখান থেকে চলে আসে। বাইরে এসেই দেখে সাফার গাড়িতে চলে যাচ্ছে। তা দেখে নেশা দৌড়ে গাড়ির পিছু করতে লাগে। হ্যালো মিস্টার, শুনছেন? গাড়ি থামান। এই যে মিস্টার। ধুর নেশা, তুই এত ইডিয়ট কেন? পুরো এক রাত ওনার সাথে জার্নি করলো, অথচ এখন পর্যন্ত ওনার নামটা পর্যন্ত জানে না। উফ। হ্যালো, গাড়ি থামান। হ্যালো, ব্ল্যাক কার। কিন্তু কে শুনে কার কথা? গাড়ি তার মন মতো চলছে, আর নেশা তার পিছু পিছু দৌড়াচ্ছে। দৌড়াতে নেশা স্কার্ফ খুলে দেয়। দুপুরের কড়া রোদ তার মাথায় এসে পড়েছে। হাঁপিয়ে ওঠে নেশা, একসময় থেমে যায়। হাঁটুতে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগে। সাফার জানালায় হাত রাখতে গিয়ে সামনের জানালায় থাকা আয়নায় দেখে পেছনে নেশা দাঁড়িয়ে হাঁপাচ্ছে। সাফার তাড়াতাড়ি গাড়ি থামাতে পারে। গাড়ি থামতেই সাফার গাড়ি থেকে নেমে পড়ে। সাফারিকে গাড়ি থেকে নামতে দেখে নেশার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে, কিন্তু বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারে না। এর আগে কখনোই সে এতটা দৌড়ায়নি। তার উপর এই কড়া রোদ তার সহ্য হলো না। মাথা ঘুরে ওখানেই পড়ে গেল। আমি এখানে কি করে এলাম, আর আপনি এখানে কি করছেন? নেশার গলা শুনে সাফার তার দিকে ঘুরে তাকায়। আমার বাড়ি, আমার রুম, আমি থাকবো না তো কে থাকবে? এটা আপনার বাড়ি? ও মাই গড, রাত হয়ে গেছে আর আমি এখানে। এতক্ষণে বাড়িতে নিশ্চয়ই মাম্মা পাপা টেনশন করেছে আমার জন্য, কিন্তু আমি এখানে এলাম কি করে? নিশ্চয়ই উড়ে আসেনি। আপনি এনেছেন? কেন, অন্য কারোর আনার কথা ছিল? আর ওইভাবে পাগলের মতো গাড়ির পেছনে দৌড়াচ্ছিলেন কেন? আরে সেদিন রাতে তো আপনি আমার জন্য অনেক খরচ করেছিলেন, সেগুলো ঋণ তো শোধ করা বাকি ছিল, সেই জন্যই তো। আচ্ছা, তুমি আমার ঋণ শোধ করতে চাও? তাড়াতাড়ি বলে দিন আপনার কত হয়েছে, আমি শোধ করে দেই। আমায় আবার বাড়িও ফিরতে হবে। সাফার বাঁকা হেসে নেশার দিকে এগিয়ে গিয়ে বলে, তোমার যা ঋণ হয়েছে সেটা শোধ করার সাধ্য তোমার নেই। তোমার অনেক বড় ঋণ, সেটা চুকাতে সারা জীবন লেগে যাবে তোমার। মানে কি? শুধু কিছু খাবারে তো খেয়েছিলাম। সাফার হালকা হেসে বলে, সত্যি তুমি ইডিয়ট। বলে চলে যাচ্ছিল, তখনই নেশা বলে ওঠে, আমি বাড়ি যাব। সাফার ওখানেই দাঁড়িয়ে না ঘুরেই বলে, বাড়ি যাওয়ার নাম ভুলে যাও, এখন থেকে তোমার এখানেই থাকতে হবে। বলে হাঁটা ধরল। মানে কি এখানে থাকবো? মানে আমার কি বাড়িঘর নাই? আমি বাড়ি যাব, আর যাব মানে যাব, এক্ষুনি যাব, এই মুহূর্তে যাব, আর আপনি আমার বাড়ি পৌঁছে দিবেন। নেশা জেদ দেখে সাফার লেগে গিয়ে ঘুরে নেশার কাছে এসে কোর্টের নিচে থাকা বন্দুক হাতে নিয়ে সোজা নেশার কপালের মাঝখানে তাক করে। নেশা বড় বড় চোখ করে সাফারের দিকে তাকায়। সাফার নেশার দিকে বন্দুক তাক করে তার দিকে এগোতে লাগে। নেশা পেছোতে থাই গ্লাসের সাথে রেগে যায়। সাফার নেশার একদম কাছে গিয়ে বন্দুক কপাল থেকে স্লাইড করে নিচে নামাতে বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। আমি যখন বলেছি তুমি এখানে থাকবে, মানে এখানেই থাকবে। হোয়াট ইট?
যদি পালানোর চেষ্টা করেছো তো এর ফল অনেক খারাপ হবে তোমার জন্য। নিশা চট করে তার গাড়ি ধরে থাকা বন্দুক ধরে ফেলে। সাফারের হাত থেকে বন্দুক নিয়ে পাশে গিয়ে সাফারের দিকে বন্দুক তাক করে বলে, অতটা ইডিয়েট ভাববেন না আমাকে। নিজের প্রোটেকশন নিজে করতে পারি। যার আগে পিছু 4টা হনুমান ইয়া বড় বড় গান নিয়ে ঘুরে বেড়ায়, তাকে আপনি এই ছোট খেলনা দিয়ে কি ভয় দেখাবেন? বলে নিশা হাতে থাকা বন্দুক দিয়ে শুট করলো। না না, সাফারকে নয়, পাশে ঠাই গাছে আঘাত পেয়ে ছন ছন করে ভেঙে পড়তে লাগলো। সাফার খুব স্বাভাবিকভাবে এই দৃশ্য দেখছে, যেন সে এটাই আশা করেছিল। এখান থেকে পালানো আমার জাস্ট 2 মিনিটের ব্যাপার। সাফার পকেটে হাত রেখে নেশার দিকে এগোতে লাগলো। সাফারকে এগোতে দেখে নেশা তার দিকে গান তাক করে আমতা আমতা করে পেছনে যেতে লাগলো। আপনি এইভাবে এগোচ্ছেন কেন? দেখুন, আমি কিন্তু আপনাকে ভয় পাই না, তাই এইভাবে এগোনো বন্ধ করুন। কি হলো, আমার কথা শুনতে পারছেন না? আমি কিন্তু শ্যুট করব, একদম এগোবেন না বার। নেশা পেছোতে পেছোতে একদম কিনারায় চলে যায়। থাই গ্লাস ভাঙা সে পেছোতে তার পা কিনারায় গিয়ে ফসকে যায়। নেশা পড়তে যাবে তার আগেই সাফার এক হাতে তার হাত ধরে ফেলে। নেশা কটকট করে চোখ বন্ধ করে নেয়, হাত থেকে গান পড়ে যায়। প্লিজ প্লিজ ছাড়বেন না, প্লিজ ছাড়বেন না। ও গড, প্লিজ সেভ মি, প্লিজ প্লিজ ছাড়বেন না, প্লিজ। আমি ঠিকই ভেবেছিলাম ইউ আর এ টু মাস ইডিয়ট। গান তোমার হাতে ছিল আর তুমি আমাকে শুট না করে থাই গ্লাসে করলে এখান থেকে পালানোর জন্য। ওকে, আমি তো তোমাকে হেল্পই করছি, এদিক দিয়েই তো পালাতে চাইছিলে, তাই না? পালো, দেখি কতটা ব্রেন তুমি। বড়ি হাত একটু ছাড় দিল। নেশা সঙ্গে সঙ্গে আরেক হাতে সাফারের হাত চেপে ধরলো। নো নো, ছাড়বেন না, ধরে থাকুন। আমি তো জাস্ট ঢপ মারছিলাম, আপনি আমার কথা মাইন্ডে নিচ্ছেন কেন? আমি তো ছোট বাচ্চা একটা, এত উঁচু থেকে পড়লে আমার শরীরের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। প্লিজ, আমি এই বয়সে মরতে চাই না, প্লিজ আমার ধরে থাকুন, আমার হাত ছাড়বেন না, প্লিজ ধরে থাকুন। নেশার কথা শুনে সাফার যে কি জানি হলো, সে একধানে নেশার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, ছাড়বো না কখনো, এই হাত ছাড়বো না, সারা জীবন আঁকড়ে ধরে থাকবো। সাফারের কথায় নেশা স্তব্ধ হয়ে গেল। সাফারের কথাটা যেন একদম তার বুকে গিয়ে বিঁধল। নেশা সাফারের চোখের দিকে তাকালো, এই চোখে যেন হাজারো নেশা। বেশিক্ষণ তাকিয়ে থাকলে যে কেউ মাতাল হয়ে যাবে, এখন যেমন নেশা হচ্ছে। সাফার ধীরে ধীরে নেশাকে নিজের দিকে টানতে লাগলো, নেশাকে সোজা করে দাঁড় করালো। নেশা একদম তার কাছে এসে তার চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। এরপর এখান থেকে পালাতে চাইলে হাত ধরে থাকবো না, সাথে সাথে ছেড়ে দেবো। পারবেন না, তার আগেই আমি ধরে ফেলবো। নেশা সাফারের চোখে চোখ রেখে এক ঘোরের মধ্যে কথাটা বলল। সাফার চট করে নেশার চোখ থেকে চোখ সরিয়ে নিল। নেশা হাত ছেড়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নেশা বলে ওঠে, আমরা এখন কোথায় আছি? সাফার নেশার দিকে তাকিয়ে বলে, সময় হলে জানতে পারবে। বলে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। সাথে সাথে নেশা আবার ডাক দিল, অ্যাটলিস্ট আপনার নামটা তো বলে যান। সেদিন পুরো একটা রাত একসাথে থাকার পরেও এখন পর্যন্ত আপনার নাম জানে না। সাফার এবার নেশার দিকে ঘুরে একদম নেশার কাছে গিয়ে কানের কাছে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, এইভাবে বলো না, কেউ শুনলে অন্য কিছু ভাববে। বড়ি বাঁকা হেসে নেশার দিকে তাকিয়ে চলে গেল। নেশার কথাটা বুঝতে প্রায় কিছুক্ষণ লাগলো। যখন বুঝলো তখন নেশার চোখ এক হাত বড় হয়ে গেল। দাঁতে কিরমির করে বলল, বাজে লোক কোথাকার। কিন্তু যতই বাজে হোক না কেন, সাফারের প্রতি নেশার একটা সফট কর্নার তো রয়েই গেছে। মা বাবার থেকে দূরে থাকার কষ্ট হচ্ছে, কিন্তু মনের এক কোণে সাফারের সাথে থাকার ভালো লাগাটাও আছে। সেটা কিডন্যাপ হয়েই হোক আর যাই হোক না কেন। কিন্তু কথা হলো একটা, সাফারি কি তাকে কিডন্যাপ করলো? কিন্তু কেন? আচ্ছা, সাফারি গিয়ে তাকে কিডন্যাপ করলো নাকি সে নিজে এসে কিডন্যাপ হলো? কিছুই বুঝতে পারছে না নেশা। সাফার কেন তাকে কিডন্যাপ করবে? কেন? নেশা একবার খাবারের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিয়ে বলল, খাবো না।
যদিও খিদে পেয়েছে তবুও কিডন্যাপ বলে কথা একটু তো দর নিতেই হবে। বেশি ন্যাকামো না করে চুপচাপ খেয়ে নাও। বললাম তো খাবো না। সাফার এবার একরাশ বিরক্তি নিয়ে নিশার পাশে বসে প্লেট হাতে নিয়ে নিশার দিকে হাত বাড়িয়ে বলল। হা করো। নিশা অবাক হয়ে সাফারের দিকে তাকালো। কি হলো, হা করতে বলছি? নিশা সাফারের দিকে তাকিয়ে ইয়া করলো। সাফার তাকে খাওয়াতে লাগলো। নেশার মনে হচ্ছে সে যেন স্বপ্ন দেখছে। এই মুহূর্তে সে শুধু সাফারকেই দেখছে। তার খুব ইচ্ছে হচ্ছে এই মুহূর্তটাকে আটকে রাখার, ঘড়ির কাঁটাগুলো খুলে রাখার, যেন সময়টা এখানে আটকে থাকে। সাফার তাকে সারা জীবন এভাবেই খাওয়াতে থাকে, কিন্তু সারা জীবন এভাবে খেলে তো সে মোটা হয়ে যাবে। আর মোটা হয়ে গেলে যদি সাফার আর তাকে খাইয়ে না দেয় তখন? না বাবা, সারা জীবন খাওয়ানোর কোনো দরকার নেই। নিশার খাবেই না। আর খাবো না, কেন? পেট ভরে গেছে। এই খাবারটা পুরোটা শেষ করতে হবে তোমায়। বললাম তো আর খেতে পারবো না, আর একটু খেলে পেট পুরো ফুটে যাবে। এই মেয়ে শোনো, তোমাকে এখানে তুলে আনা হয়েছে শ্বশুর বাড়ি আসনে যে আদর করে খাওয়ানো হবে। কিন্তু আপনি তো সেটাই করেছেন। সাফার থতমত খেয়ে গেল। কি বলবে বুঝতে না পেরে প্লেট রেখে উঠে দাঁড়ালো। তুমি খাও আর না খাও তাতে আমার কিচ্ছু যায় আসে না। বলেই চলে গেল। নিশা সাফারের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বেডে গিয়ে কম্বল গায়ে জড়িয়ে গুটি গুটি মেরে শুয়ে পড়ল। নিশা বেডের উপর টাওয়ার পরে বসে আছে। ওয়াশরুমে ঢোকার সময় তার মনেই ছিল না যে এখানে তার ড্রেস নেই। এখন এই টাওয়ার ছাড়া কিছু পরারও নেই। নিশা তার ড্রেস ধুয়ে শুকোতে দিয়েছে, শুকোতে ওটা পরবে, কিন্তু ততক্ষণে তাকে এইভাবেই বসে থাকতে হবে। এমন সময় দরজা খোলার শব্দে নিশা বেড থেকে লাফিয়ে উঠে বেডশিট টেনে শরীরে জড়িয়ে নেয়। সাফার রুমে ঢুকে নিশার দিকে তাকাতে থমকে যায়। এই মেয়ের আবার কি হলো? এইভাবে বেডশিট জড়িয়ে রেখেছে কেন শরীরে? এই মেয়ে পাগল নাকি? এইভাবে বেডশিট জড়িয়ে রেখেছো কেন? সাফারের কথায় নিশার রাগ চরম পর্যায়ে উঠল। সে সাফারের দিকে এগোতে এগোতে বলল। যখন কিডন্যাপ করতে পারবেন না তখন কিডন্যাপ করতে কেন বলেছিলেন শুনি? তুলে এনেছেন অথচ এটা জানেন না যে যাকে তুলে নিয়ে যাচ্ছি তার পরার জন্য ড্রেসেও প্রয়োজন হয়। নিশা চড়া গড়া শুনে সাফার রেগে দাঁতে দাঁত চেপে বলে। হোয়াট দা? আপনার হট দা আপনার কাছেই রাখুন। আর কিছু বলার আগে নিশার পা লেগে বেডশিট পড়ে যায়। নিশা চমকে ওঠে, নিজেকে আড়াল করতে সাফারকে গিয়ে জড়িয়ে ধরে। এই পুরো ঘটনায় সাফার পুরো থা মেরে গেছে। তার বুকের মাঝে থাকা নেশা তার হার্টবিট শুনতে পাচ্ছে। যেই মেয়ে ধীরে ধীরে তার নেশায় পরিণত হচ্ছে, আর সেই মেয়ে শুধু একটা টাওয়ার পরে তাকেই জড়িয়ে ধরে আছে। এই মুহূর্তে নিজেকে সামলানো সব থেকে কঠিন। সাফার যেন ভেতর থেকে এলোমেলো হয়ে যাচ্ছে। সাফার কোনো মতে নিজেকে সামলিয়ে বলল। ইডিয়ট, আমাকে জড়িয়ে না ধরে চুপচাপ ওয়াশরুমে গিয়ে বসে থাকো, আর যতক্ষণ পর্যন্ত আমি ডাকবো না ততক্ষণ ওয়াশরুম থেকে বেরোবে না। নিশা সাফারের বুক থেকে মাথা উঠিয়ে বলে। কেন ওয়াশরুমে কেন? নিশা কথা শুনে সাফার নিশার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আরো কাছে টেনে এনে বলল। কারণ আমি চাই না তোমাকে এইভাবে আমি ছাড়া আর অন্য কেউ দেখুক। সাফারের কথার জন্য এক নেশা আছে, আর সেই নেশায় নেশা ডুবে যাচ্ছে। সাফারের নেশাগ্রস্ত চোখগুলো থেকে যেন নেশার চোখ সরানো দায়ী হয়ে পড়েছে। নেশা সাফারের চোখে চোখ রেখে মৃদু স্বরে বলল। ছাড়ুন আমাকে। সাফার এখনো তার দিকে একইভাবে তাকিয়ে আছে। তা দেখে নেশা আবার বলল। কি হলো? বললাম তো ছাড়ুন। এবার সাফার নেশার দিকে একটু ঝুঁকে ফিস ফিসিয়ে বলল। কিডন্যাপ হয়েছে বলে কি এখন পাগল হয়ে গেলে? সাফারের কথা শুনে নেশা ভুরু কুঁচকে তাকালো। তারপর সাফারের চোখ থেকে চোখ সরে নিজের হাতের দিকে তাকিয়ে নিজের লজ্জায় পড়ে গেল। সে নিজের সাফারের বুকের সাথে খামচে ধরে রেখেছে। তাড়াতাড়ি সাফারিকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো। সাফার নেশার দিকে তাকিয়ে একটু বাঁকা হেসে রুম থেকে চলে গেল। আর নেশা তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে পড়ল। এই বাড়িতে আনাচে কানাচে যতগুলো গার্ডস আছে, হুট করে যদি একজন রুমে ঢুকে পড়ে তো কেলেঙ্কারি হয়ে যাবে। সাফার শপিং মলের মাঝখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে সাফারের গার্ডসরা মল পুরো ফাঁকা করে।
দোকানদাররা সবাই ভয়ে ভয়ে সব ড্রেস বের করে দেখাচ্ছে, কিন্তু সাফার বুঝতে পারছে না ও কিনবে কোনটা, কোনটা পরলে নেশা সব থেকে বেশি সুন্দর লাগবে। তার মতে নেশা যেই ড্রেসই পরুক না কেন সেই ড্রেস সুন্দর হয়ে ওঠে। তাই সাফার সামনে থাকা সব ড্রেসই প্যাক করে দিতে বলল। গার্ডরা কাপড়ের ব্যাগ নিয়ে যেতে লাগলো। সাফার মল থেকে বেরোবে এমন সময় তার চোখ গেল একটা লাল শাড়ির দিকে। পুরো শাড়ি লাল রঙে। এই শাড়িতে নেশাকে কল্পনা করতেই সাফারে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। সাফার ওই শাড়িটাও নিয়ে নিল। নেশা, নেশা, ভেতর থেকে নেশা বলে উঠল। এতক্ষণে আপনার ডাকার সময় হলো? সেই কখন থেকে ওয়াশরুমে ঢুকে আসি। আমার কি খিদে পায় না নাকি? ইডিয়ট, কথা না বলে বেরিয়ে এসো। আমি এতটাও ইডিয়েট নই যে এই অবস্থায় বেরিয়ে পড়ব। রুমে আমার ড্রেস শুকাতে দেওয়া আছে, সেটা আমাকে এনে দিন। হদ্দা, আমাকে কি তোমার সার্ভেন্ট বলে মনে হয়? জি না, একজন কিডন্যাপার যে কি ভালো মতো কিডন্যাপও করতে পারে না। শাট আপ। নো, শাট আপ। আপনি রুম থেকে বেরোন, আমি আমার ড্রেস নেব। তুমি আমার রুম থেকে আমাকেই বেরোতে বলছো? আপনি আমাকে ইডিয়ট বলেন, এখন তো দেখছি আপনি নিজে একটা ইডিয়ট। এটা আপনার নয়, আমার রুম, ওকে? ইডিয়ট, এই পুরো বাড়ি আমার। বাড়িতে থাকা প্রত্যেকটা রুম আমার, আর রুমের মধ্যে থাকা প্রত্যেকটা জিনিস আমার, আর ওই ওয়াশরুমের ভেতরে থাকা তুমিও। বলতে গিয়েও থেমে গেল সাফার। তারপর কিছু একটা ভেবে বলল, আমি বেরিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি চেঞ্জ করে খেয়ে নিও। বলেই সাফার রুম থেকে বেরিয়ে গেল। আর নেশা সাথে সাথে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বেডের উপর চোখ পড়তে তার চোখ প্রায় চলক গাছ। পুরো বেড কতগুলো ব্যাগ দিয়ে ভর্তি। নেশা গিয়ে ব্যাগ খুলে দেখে প্রত্যেকটা ব্যাগে বিভিন্ন ধরনের ড্রেস আর তার প্রয়োজনীয় অনেক জিনিসই আছে। দেখে মনে এই জিনিসগুলোকেও কিডন্যাপ করে এনেছে। কিন্তু নেশা বুঝতে পারছে না আসলে কি সে কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ হলে কি মানুষকে এত আরামে রাখা হয়? তার জন্য পুরো দোকান কিনে ফেলেছে মনে হয়। আচ্ছা, সাফার এসব কেন করছে? কেন তাকে এখানে এইভাবে আটকে রেখেছে? আর তার জন্য এসবই বা কেন করছে? তাহলে কি সাফারও তাকে ধর এসব কি ভাবছে? নেশা পাগল হয়ে গেল না তো? সাফারের মতো একটা মাফিয়া তার মতো ইডিয়েটকে কেন উফ আর ভাবছে না? নয়তো পাগল হয়ে যাবে নেশা। নেশা তাড়াতাড়ি একটা গাউন নিয়ে চেঞ্জিং রুমে চলে গেল। মেয়ের নিখোঁজটা বুঝি বেশি ভাবাচ্ছে আপনাকে? সম্রাট চট করে সাফারের দিকে তাকালো। তুমি কি করে জানলে আমার মেয়ে নিখোঁজ? ও কামান, বয়স হয়েছে আপনার, তাই হয়তো ভুলে এই শহরের কিং আমি। আমার থেকে কোনো খবরই আড়াল হয় না। অপরাধকে দেখেই বোঝা যায় যে আপনি খুব বেশি ভেঙে পড়েছেন। আমাকে অতটা দুর্বল ভেবো না সাফার। নিজের মেয়েকে কিভাবে সেভ করা যায় তা আমি খুব ভালো করেই জানি, বুঝলে? ইয়াহো, ভুলিনি আমি। অল দ্য বেস্ট ইয়োর ফর জার্নি। বলে বাঁকা হেসে নিজের সানগ্লাস চোখে দিয়ে হেলতে দুলতে ওখানে চলে এলো। সম্রাট সাফারের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার মনে এখন শুধু নেশার কথাই চলছে। কোথায় আছে, কি করছে, কিছুই বুঝতে পারছে না। সাফারিকেও তার সুবিধার মনে হচ্ছে না। নিশ্চয়ই তার দুর্বলতার সুযোগ নেবেও। অন্যদিকে কুয়াশাও ভেঙে পড়েছে, তাকেও যে সামলাতে হচ্ছে। মন খারাপ? মাম্মা পাপার কথা খুব মনে পড়েছে। তারা নিশ্চয়ই খুব টেনশন করছে। প্লিজ একবার তাদের সাথে কথা বলতে দিন না আমাকে। কিছুক্ষণ পর সাফার রুমে ঢুকে বিষম খেলো। এটা সে কি দেখছে? কিছুক্ষণ আগে যে মেয়ে কাঁদছিল এখন সেই মেয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এটা কিভাবে পসিবল? নেশা এমনভাবে হাসছে যেন এক্ষুনি তার পেট ফেটে যাবে। নেশা বেডের উপর বসে বসে টিভিতে কার্টুন দেখছে আর হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে। সাফার চোখ মুখ কুঁচকে নেশার পাশে গিয়ে বসলো। এতে নেশার যেন কোনো খেয়ালই নেই, সে তো হাসতেই ব্যস্ত। নেশা হাসতে হাসতে সাফারের শরীরে হুমড়ি খেয়ে পড়ছে। তা দেখে সাফার রাগি করায় বলল, এই স্টপ ইট, ডোন্ট মুভ। সাফারের গর্জন শুনে নেশা চমকে উঠে মুখে আঙুল দিয়ে চুপ করে বসলো। এইভাবে কেউ হাসে? কিন্তু বড় হয়ে গিয়েছো, এখনো বাচ্চাদের মতো কার্টুন দেখে এসছো তুমি। এই আপনি আমাকে সবসময় এইভাবে বকেন কেন বলুন তো? আমার কার্টুন দেখতে ভালো লাগে তাই দেখি, আপনার কি? শাট আপ, আর এই খাবারটা খেয়ে নাও।
খাবো না। খাবে না মানে? খিদে নেই তাই খাবো না। ওকে, না খেও। আমি ভেবেছিলাম ডিনার করার পর এই চকলেটটা আমি তোমাকে দেব, কিন্তু এখন যখন তুমি ডিনার করবে তো চকলেটটা না হয় আমি অন্য কাউকে দিয়ে দেবো। বলে উঠতে যাবে তার আগে নিশা সাফারের হাত চেপে ধরে। এত রাগ করছেন কেন? খাচ্ছি তো। এমনিও আমার খুব খিদে পেয়েছে। ও গুড গার্লস। বরে নেশাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষে নেশা চকলেট খাচ্ছে আর বক বক করছে, আর সাফার নেশা দিকে তাকে মুগ্ধ হয়ে তার বক বক শুনছে। আচ্ছা, আপনি আমাকে কিডন্যাপ করেছেন, কিন্তু আমি কিডন্যাপের কোনো ফর্মুলাই দেখতে পারছি না। কাউকে কিডন্যাপ করলে তাকে চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখে, কিন্তু এখানে তো আমি কত আরামে আছি। কোনো কিডন্যাপারের ভাবেই নেই। কেন, তুমি কি সত্যিকারে কিডন্যাপ হতে চাও নাকি? আসলে কি বলুন তো, কিডন্যাপ তো তাদের করা যায়, স্পেশাল হয়। আর এখন আমিও কিডন্যাপার হয়েছি, মানে আমিও স্পেশাল। নিজেকে স্পেশাল মনে করার ফিলিং কি স্ট্রং, তাই না? তুমি কি কোনো কথাই সিরিয়াসলি নিতে পারো না? নেই তো, আমার স্বপ্নটাকে আমি অনেক সিরিয়াস ভেবে নেই। তোমার স্বপ্ন? তা কি তোমার স্বপ্ন? আমার স্বপ্ন কোনো একদিন এক রাজকুমার বাইকে চেপে এসে আমাকে নিয়ে যাবে। বাইকে চেপে? কিন্তু আমি যতদূর জানি রাজকুমার সবসময় ঘোড়ায় চাপে আসে। ও, ওটা তো সবার স্বপ্ন হয়। আমার স্বপ্ন আমার রাজকুমার বাইকে চেপে আসবে। এসব বড় বড় গাড়ি, গার্ড, রেপুটেশন এসবের মধ্যে না। আমি দেবে গেছি। আমি চাই খোলা আকাশে উড়তে, বাইকে বসে পুরো দুনিয়া উপভোগ করতে। নেশার কথা শুনে সাফার এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। কতটা ইনোসেন্ট একটা, কীরকম একটা মোহে ফেলে দিচ্ছে তাকে। নেশা নামক মোহটা এখন সবসময় সাফারের চারিদিকে জড়িয়ে রয়েছে। এই মেয়ে নেশা গেছে সাফারের সত্যিই খুব কঠিন জিনিস। না চেয়েও এই নেশায় মাতার হতে ইচ্ছে করে। নেশা সাফারিকে একইভাবে তাকাতে দেখে ভ্রু নাচিয়ে বলল, কি হলো দেখছেন এইভাবে? সাফারি কিছু না বলে এক হাত নেশার গাড়ি রেখে বুড়ো আঙ্গুল দিয়ে ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট মুছে দিল। নেশা সাফারে এমন স্পর্শে কেঁপে উঠল। সাফারের চোখের নেশা তাকে ঘায়েল করছে, সেই নেশায় ডুবে যেতে চাইছে। হঠাৎ করে সাফার নেশাকে করে তুলে নিল। নেশা অবাক হয়ে সাফার গলা জড়িয়ে ধরল। সাফার নেশাকে বেডে ভালো করে শুইয়ে দিয়ে গায়ে কম্বল জড়িয়ে দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ঘুমিয়ে পড়ো। কিন্তু নেশায় এইভাবে সাফারের দিকে তাকিয়ে রইল। তা দেখে সাফার নেশার কপাল এক চুমু এঁকে দিল। এতে লজ্জায় নেশা চোখ বুজে ফেলল। সাফার বাঁকা হেসে সেখান থেকে চলে যায়। আপনার মালিকের কি কালো টাকার অভাব পড়েছে যে এখন কলের মধ্যে খরা দেখা দিয়েছে? কেন ম্যাম, কি হয়েছে? কি হয়েছে মানে এতক্ষণ ধরে চেঁচাচ্ছি শুনতে পারছেন না? সরি ম্যাম, রুম সাউন্ড প্রুফ। হোয়াট? তাহলে এতক্ষণ ধরে যে আমি চেঁচালাম তা শুধুই ছিল? খামোখা মাথা ব্যথা ধরালাম? দূর, এত কথা বাদ ছাড়। এখন দেখুন আমার কলে পানি আসছে না কেন। ওকে ম্যাম, আমি দেখছি। একটা গার্ড চলে গেল। নেশা রুমে ঢোকার সময় পাশের রুমের দরজা খোলা দেখলো। ভেতরেও কেউ নেই মনে হচ্ছে। এই সুযোগে নেশা নিজের কাপড় নিয়ে পাশের রুমে চলে গেল। রুমে কেউ নেই। নেশা একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকে পড়ল। দরজায় নক করেই সামনে তাকাতে নেশা চরক গাছ। সামনে একজন দানব খালি গায়ে একটা প্যান্ট পরা অবস্থায় শাওয়ারের ভিজছে। সাফারের ভেজা খালি বুক দেখে নেশা স্তব্ধ। সাপারও কিছুটা অবাক হলো নেশাকে তার ওয়াশরুমে দেখে। ওয়াশরুমে ঢুকলে যে দরজা লক করে দিতে হয় সেও ম্যানারটা কি আপনি জানেন না? জানি, কিন্তু ম্যানার ভুলে যাওয়ার ফলে যে এতটা মধুর সেটা জানা ছিল না। বলেই সাফার বাঁকা হেসে নেশার দিকে এগোতে লাগলো। সাফারকে এগোতে দেখে নেশা কাঁপতে লাগলো। মানে? নেশা তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য দরজায় লক খুলতে যাবে, তার আগেই সাফার নেশার হাতে হেঁচকা টান মেরে করে তুলে নিল। নেশা অবাক চোখে সাফারের দিকে তাকিয়ে রইল। সাফার নেশাকে শাওয়ারের নিচে এনে নামিয়ে দিল। নেশা মৃদু কণ্ঠে বলল, কি করেছেন? নেশা ঠোঁটে আঙ্গুল দিয়ে তাকে চুপ করিয়ে দিল।
নেশার কোমর জড়িয়ে ধরে তাকে টেনে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল সাফার। নেশা গালে লেপ্টে থাকা ভেজা চুল গাল বেয়ে চুয়ে পড়া মুষলধারার পানিগুলোর মাঝে সাফার ধীরে ধীরে ডুবছে। নেশা স্নিগ্ধ ঠোঁটে বেয়ে যাওয়া পানিগুলো যেন সাফার খুব বেশিই টানছে। কি আছে এই মেয়ের মধ্যে? আমার ঠান্ডা লাগছে। নেশার কথা শুনে সাফার নেশা থেকে দূরে গিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। নেশা সেখান থেকে চলে আসতে যাবে তার আগে সাফার নেশার হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? চোখ মুখ লাল করে বলল সাফার। আমার রুমে। সাফার নেশার হাতে হেঁচকা টান মেরে নিজের কাছে এনে দাঁতে দাঁত চেপে বলল, ইডিয়ট, এই অবস্থায় বাইরে মেরে ফেলবো। এখানে চেঞ্জ করে নাও, আমি বাইরে ওয়েট করছি। কেন এভাবে মানুষ মারেন আপনি? কি শান্তি পান এতে? প্লিজ এসব খুন খারাপি বন্ধ করে দিন। এসব যে ঠিক নয়, এতে জীবনের ঝুঁকি থাকে। কেন এত রিস্ক নিয়ে এসব কাজ করেন? প্লিজ এসব কাজ ছেড়ে দিন প্লিজ। আর কিছু বলার আগেই সাফার রেগে নেশাকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরল। দাঁতে দাঁত পিষে বলতে লাগলো, কোন অধিকারে আমাকে এসব বলছো তুমি? সে কোন অধিকারে? সাফারের কথা শুনে নেশার চোখ ছলছল করে উঠল। বারবার ব্যথায় কুকড়ে উঠছে সে। সত্যি তো, কোন অধিকারে সে সাফারকে এসব কথা বলছে? সে না হয় সাফারকে ভালোবাসে, কিন্তু সাফার সে তো তাকে ভালোবাসে না। বাসরে হয়তো এইভাবে অধিকারের কথা বলতো না। নেশা ঠোঁট কাঁপিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আসলে আম সরি। সত্যি তো, আপনার উপর তো আমার কোনো অধিকার নেই। আমি কেন আপনাকে এসব কথা বলবো? কখনো এমন হবে না। কথাটা শেষ হওয়ার আগে সাফার নেশার ঠোঁট দখল করে নিল। নেশা ঠোঁটের ওপর যেন সব রাগ ঝাড়তে লাগলো। নেশা ব্যথায় কুকড়ে গেল। সাফারকে নিজের থেকে সরানোর চেষ্টায় বারবার বিফল হচ্ছে। ধীরে ধীরে সাফার রাগ কমিয়ে ভালোবাসার সাথে নেশাতে ডুবতে লাগলো। ভালোবাসার চাদর জড়িয়ে নিতে লাগলো নেশাকে। নেশাও যেন সাফার ভালোবাসার কাছে হেরে যাচ্ছে, ডুবে যাচ্ছে তার মাঝে। নেশা দুহাত সাফারের বুকে সাথে খামচে ধরলো। সাফার নেশা ঠোঁট ছেড়ে গড়ায় নেমে এলো। ভালোবাসার স্পর্শ ভরে দিতে লাগলো নেশাকে। হঠাৎই নেশা সাফারকে ধাক্কা মেরে সরিয়ে দিল। আকস্মিক ঘটনায় সাফার দু কদম পিছিয়ে নিজেকে সামনে নিল। নেশার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো। নেশা কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। আলমারি থেকে ব্যাগ বের করে কাপড় প্যাক করতে লাগলো। সে আর এক মুহূর্ত এখানে থাকবে না। সে ভেবেছিল সাফার হয়তো তাকে ভালোবাসে, আর সেজন্যই সে তাকে এখানে আটকে রেখেছে। কিন্তু সে সম্পূর্ণ ভুল। যদি সাফার তাকে ভালোবাসতো তাহলে আজ এইভাবে অধিকারের কথা বলতে পারতো না। সাফারের উপর যে তার কোনো অধিকার নেই তা খুব ভালো করে বুঝিয়ে দিল। সে একটা আশা নিয়ে এখানে ছিল যে হয়তো সাফার তাকে ভালোবাসে, কিন্তু আজ সেটাও প্রমাণ হয়ে গেল সাফার তাকে ভালোবাসে না। তাহলে সে এখানে কিসের জন্য থাকবে? এক মুহূর্ত সে এখানে থাকবে না, এক্ষুনি চলে যাবে। কিন্তু ও ব্যাগ গোছাচ্ছে কেন? ও কি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে যাচ্ছে যে ও ব্যাগ গোছানো শুরু করছে? সে তো কিডন্যাপ হয়েছে, আর এখন সে এখান থেকে চলে যাচ্ছে। তার ব্যাগ গুছিয়ে কি করবে ও? কোথায় যাচ্ছ? দাঁতে দাঁত চেপে বলল সাফার। নিশা মুখ ঘুরে শক্ত মুখে বলল, আমি বাড়ি যাব। এখানে তোমাকে সুবিধা দিয়ে রেখেছি বলে ভেবো না যে যা খুশি তাই করতে পারবে। এখানে আমার ইচ্ছে ছাড়া তুমি এক পাও বাইরে বেরোতে পারবে না। আমি কিছু শুনতে চাই না। আমি বাড়ি যাব মানে যাব। আমি আর এখানে থাকবো না। বললাম তো তুমি যেতে পারবে না, আমি যেতে দেব না। কেন আমাকে আটকে রেখেছেন বলবেন প্লিজ? আমি জানতে চাই আমাকে এখানে কেন আটকে রাখা হয়েছে। কি করেছি আমি? কেন আমি এখানে বন্দি হয়ে? নিশা কথা বলেই যাচ্ছে আর সাফার এক দৃষ্টিতে নিশার দিকে তাকিয়ে আছে। নিশার কথাগুলো সাফারের বুকের বাম পাশে গিয়ে বিঁধেছে। সাফার কিছু না বলে নিশাকে তার বুকে জড়িয়ে নিল। নিশা স্তব্ধ হয়ে গেল। ইডিয়ট, ঈদের দিনে এটাও বোঝোনি হাউ মাচ আই লাভ ইউ। ভালোবাসি তোমাকে, বোঝো না তুমি? তোমার এত কাছে এসে তোমাকে বুঝিয়ে দিলাম আমার উপর তোমার অধিকার কি, তাও বুঝলে না। ডিয়ট, ভালোবাসি নিশা, খুব ভালোবাসি তোমাকে। সাফারের কথা শুনে নিশা নাক টেনে কাঁদতে লাগলো। নিশাকে কাঁদতে দেখে সাফার তাকে ছেড়ে দু হাতের বাহু ধরে বলল, কি হলো, কাঁদছো কেন? আপনি আমাকে ভালোবাসেন না, একদমই ভালোবাসেন না। বললাম তো ভালোবাসি।
ভালোবাসলে আমাকেও সবসময় এইভাবে ইডিয়েট বলতেন না। ইডিয়েটদের কেউ ভালোবাসে না, আপনিও ভালোবাসেন না। বুড়ি হাত দিয়ে নাক ঘষল নিশা। নিশার কথা শুনে সাফার বাঁকা হেসে তাকে আবার জড়িয়ে ধরে বলল, তুমি ইডিয়ট, সামনে বড় ইডিয়ট, কিন্তু ইডিয়ট হলেও তুমি শুধু আমার। আমি আমার এই ইডিয়টকে ভালোবাসি, আমার এই ইডিয়টকেই চাই, বুঝেছো? সাফারের কথা শুনে নিশা ফিক করে হেসে সাফারের পেছন থেকে জড়িয়ে ধরল। সাফার আরও শক্ত করে নিশাকে জড়িয়ে ধরল। কতদিন ধরে এই দিন অপেক্ষায় ছিল সাফার, নিশাকে বুকে নেওয়ার। প্রত্যাশী প্রথম রাতেই হয়েছিল, যেদিন সে গাড়িতে তার বুকের মাঝে ঘুমিয়েছিল। সেই থেকেই সাফার বারবার তার বুকে শুধু নিশাকে চেয়েছে। আজ থেকে নিজের বুকে পেয়ে যেন সাফারের বুকে শান্তি হিমের বাতাস বয়ে গেল। কখনো সে নিশাকে তার থেকে দূরে যেতে দেবে না, কখনো না এইভাবে বুকে জড়িয়ে ধরে রাখবে। পরের দিন সাফার আর নিশা দুজনে একসাথে খুনসুটিতে কাটিয়ে দিল। নিশা আজ সাফারকে বাইরে যেতে দেয়নি। সারাদিন বক বক করে সাফারের কান পাকিয়ে ফেলেছে। মাঝে মাঝে সাফার ধমক দিয়ে তাকে থামিয়ে দিল, তা শুধু ক্ষণিকের জন্যই। কিছুক্ষণ পর আবার শুরু হয়ে যায়। রাতে সাফার খাবার আনতে বাইরে যায়। খাবার নিয়ে রুমে আসতে সাফার থ হয়ে দাঁড়িয়ে পড়ে। নিশা একটা লাল ব্লাউজ আর পেটিকোট পরে সেই লাল শাড়িটা নিজের শরীরে শুধু পেঁচাচ্ছে। সাফারকে দেখে নিশা শাড়ি নিজের শরীরে ঢেকে নিল। এই, আপনাকে কতবার বলেছি আমার রুমে লক করে আসবেন। নিশার কথা শুনে সাফারের রাগ মাথায় চড়ল। আমি আমার বাড়িতে কোথায় নক করে যাব, কোথায় নক না করে যাব, সেটা কি তোমাকে বলতে হবে? আর তুমি এখন শাড়ি পরছো কেন? বাইরে যাব তাই। বাইরে যাবে মানে? অত কথা বাদ দিন, আর আপনি বাইরে যান, আমি শাড়ি পরবো। সাফারের কিছু না পড়ে হাত থেকে ট্রেটা টেবিলে রেখে নিশার দিকে এগিয়ে গেল। কি হলো, আপনাকে বাইরে যেতে বললাম আর আপনি এগিয়ে যাচ্ছেন কেন? নিশার ঠোঁটে আঙুল রেখে তাকে চুপ করিয়ে দিয়ে তার হাত থেকে আঁচড় টেনে নিল। নিশার দু হাতে নিজেকে ঢাকার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল। সাফার সেদিকে কোনো খেয়াল না করে নিশাকে শাড়ি পরাতে লাগলো। শাড়ি পরানোর সময় অনেকবার সাফারের হাতে নেশার শরীর ছুঁয়ে যাচ্ছে, যাতে নেশা বারবার কেঁপে উঠছে। সাফার কুচি করে নেশার কোমরের খুশে দিল। নেশার সাদা পেটের মাঝখানে থাকা নাভিটা সাফারকে খুব বেশিই টানছে। রিককে আটকে রাখতে না পেরে সাফার নেশা নাভির উপর ঠোঁট বসালো। নেশা দম বন্ধ হয়ে এলো। প্রায় অনেকক্ষণ পর সাফার নেশাকে শাড়ি পরিয়ে দূরে গিয়ে নেশাকে দেখতে লাগলো। নেশা কোমরে হাত দিয়ে ছোট ছোট চোখে সাফারকে দেখতে লাগলো। সাফার নেশার এই দৃষ্টি দেখে বলল, কি হলো, এইভাবে কি দেখছো? নেশা সাফারের কথা শুনে তার দিকে তেড়ে গেল। এই, সত্যি করে বলুন, এর আগে কয়টা মেয়েকে আপনি শাড়ি পরিয়েছেন? মানে কি মানে আপনি এত সুন্দর করে শাড়ি পরানো কোথা থেকে শিখলেন? নিশ্চয়ই এর আগে কোনো মেয়েকে এইভাবে শাড়ি পরিয়েছেন। আমি কোনো মেয়েকে শাড়ি কেন পরাতে যাব? সেই কারণে আমাকেও পরালেন। তোমার সাথে অন্য কারোর তুলনা কেন তুমি করছো? করতে ইচ্ছে। আপনি বলুন, আপনি সুন্দর করে শাড়ি পরানো কোথা থেকে শিখলেন? আমি জানতাম শাড়ি পরতে পারো না, তাই শাড়িটা যখন তুমি পরবে তখন যে তোমাকে হেল্প করতে হবে তা আমি খুব ভালো করেই জানতাম, তাই ইন্টারনেটে আগে থেকেই শিখে রেখেছি। সত্যি তো? ও ছাড়ি। সাফার এবার রাগি চোখে নেশার দিকে তাকালো। এই প্রথম ও কাউকে কৈফিয়ত দিল, আর প্রথমবার কাউকে ভয়ও পেল। পাপা কেমন আছো তুমি? সম্রাট নেশার মাথায় হাত বুলিয়ে বলল। নো পাপা, আমি ঠিক আছি, আমার কিচ্ছুটি হয়নি। সাফার ফ্যালফ্যাল চোখে নেশার দিকে তাকিয়ে আছে। তার মনে হয় কেউ তার বুক থেকে কড়িটা ছিঁড়ে নিয়ে চলে গেল। নেশার হারানোর ভয়টা তার সত্যি হতে চলেছে। এমন সময় হঠাৎই পেছন থেকে একটা গার্ডস এসে গান দিয়ে সাফারের মাথায় আঘাত করলো। সাফার মাথায় আঘাত পেয়ে হাঁটু গেড়ে রাস্তায় বসে পড়ল। সাফারকে আঘাত করতে দেখে নেশা বিচলিত হয়ে উঠল। ওনাকে মারছে ওরা, ওনাকে মারতে বারণ করো, উনি কিচ্ছু করেনি, বিশ্বাস করো উনি কিছু করেনি। বড়ি নেশা দৌড়ে সাফারের কাছে আসতে চাইলে তার আগে সম্রাট তার হাত ধরে ফেলে। অনেক কিছু করেছে ও তো কি ইউজ করে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল, কিন্তু ও জানে না এই সম্রাট নিজের পরিবারের জন্য ঠিক কি কি করতে পারে। সম্রাটের কথা শুনে নেশা স্তব্ধ হয়ে গেল। কি বলছে সম্রাট? সাফার তাকে ইউজ করেছে?
নো পাপা, তোমার কথাও ভুল। ওকে তুই চিনিস না, ও পারে না এমন কোনো কাজ নেই। তুই চল আমার সাথে। নিশাকে টানতে টানতে নিয়ে গেল সম্রাট। নিশা প্রাণহীন দৃষ্টিতে সাফারের দিকে তাকিয়ে আছে। সাফার তাকে ইউজ করেছে এ কথাটা যেন সে মানতে পারছে না। অন্যদিকে গার্ডটি সাফারিকে একের পর এক আঘাত করিয়ে যাচ্ছে, কিন্তু সাফারের দৃষ্টি নিশার দিকে। আস্থার ভয় সত্যি হলো, নিশাকে সে হারিয়ে ফেললো। এই হারিয়ে ফেলার ভয়েই তো কাল সম্রাটের গোপন দূতকে মেরেছিল, কিন্তু তবুও সে নিশাকে আটকে রাখতে পারল না। নিশা চলে গেল। সাফার দাঁত মুখ শক্ত করে গার্ডসদের দিকে তাকায়। গার্ডসরা ভয়ে একটু পিছিয়ে যায়। পরের দিন নিশা ভার্সিটি যাওয়ার নামে সাফারের বাড়ি যায়। নিশা রুমে ঢুকে দেখে সাফার অন্য পাশে ঘুরে দাঁড়িয়ে আছে। সাফার পকেটে 2 হাত রেখে থাই গ্লাস ভেদ করে বাইরের শহর দেখতে ব্যস্ত। এমন সময় কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছন ঘুরে যাকে দেখলো তাতে সাফার শক। নিশা তার সামনে দাঁড়িয়ে আছে, সে যেন বিশ্বাসই করতে পারছে না। সাফারের মাথায় ব্যান্ডেজ দেখে নিশার চোখ ছলছল করে উঠল। নিশা, কেন ঠকালেন আমায়? কি বলছো সব? কেন ঠকালেন আমায়? ভালোবাসার নামে ইউজ করলেন আমাকে। কেন আপনাকে ভালোবাসার এত বড় শাস্তি দিলেন আমাকে? নিশা, বিশ্বাস করো, আমি তোমাকে ব্যবহার করিনি। বন্ধ করুন আপনার নাটক। এখনো কি আপনার কার্যসিদ্ধি বাকি? এখনো আমাকে ইউজ করতে চাচ্ছেন? ভালোবাসার নামে মিথ্যা কথা না বললেও পারতেন। কিডন্যাপ করে এনে দড়ি দিয়ে বেঁধে রাখতেন, সারাদিন না খাইয়ে রাখতেন, তাতেও তো হতো। হ্যাঁ, কষ্ট হতো আমার, কিন্তু এতটাও হতো না। আমার যে দম বন্ধ হচ্ছে। আপনি কি করে পারলেন আমার অনুভূতিগুলো নিয়ে খেলতে? নিশা, একবার আমার কথাটা শোনো। পরে যেই নিশাকে ধরতে যাবে তখনই নিশা সরে গেল। ডোন্ট টাচ মি। আমারই ভুল ছিল, আমি আপনাকে ভালোবেসেছি, ভুলে গিয়েছিলাম আপনি একজন মাফিয়া। মাফিয়ারা সবসময় স্বার্থপর হয়। যারা নিঃস্বার্থে মানুষ খুন করতে পারে তারা কিভাবে কাউকে ভালোবাসতে পারবে? নিশা, আমি শুধু আপনাকে এক ঝলক দেখার জন্য এসেছিলাম। দেখা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। আর কখনো আমার দেখা হবে না। আমি আপনার মুখও দেখতে চাই না। বলেই নিশা রুম থেকে বেরিয়ে গেল। নিশা, লিসেন টু মি। সাফার পেছন থেকে ডাকার পরও নিশা তার কোনো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে গেল। সাফারের এখন নিজেকে অসহায় মনে হচ্ছে। যেভাবেই হোক নিশার রাগ ভাঙাতেই হবে। নিশা তাকে ভুল বুঝেছে, এটা সে কিছুতেই মানতে পারছে না। যে করেই হোক নিশাকে বোঝাতে হবে সাফার সত্যি তাকে কতটা ভালোবাসে। কি করেছেন? কি? ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। তোমাকে আমার কথা শুনতে হবে। আপনার কোনো কথাই শুনবো না আমি। ছাড়ুন আমাকে। Shut up and listen to me, idiot. I love you. I love you for ever and ever. কেন বুঝছো না? আমি তোমাকে ইউজ করিনি, ভালোবাসি তোমাকে। সে প্রতিদিন থেকে তোমাকে ভালোবাসি। তোমার অভ্যাস হয়ে গেছে আমার। তোমার উপর বিরক্ত না হলে যে আমি ভালো লাগে না, তোমার বক বক না শুনলে যে আমার ভালো লাগে না। নেশা, তোমাকে যদি আমার ব্যবহার করার হতো তাহলে অনেকদিন আগে সেটা করতে পারতাম। যখন জেনেছিলাম তুমি সম্রাট খানের মেয়ে, তখন আমি তোমাকে ইগনোর করতে শুরু করেছিলাম। তোমার থেকে দূরে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তোমার থেকে দূরে থাকতে পারিনি। আমি জানি তোমার বাবা কখনোই আমাদের মেনে নেবে না, তাই আমি আমার কাছে নিয়ে গিয়েছিলাম। তোমার বাবাকে ব্ল্যাকমেল করার জন্য নয়। যদি এরকমটাই হতো তাহলে আমি নিশ্চয়ই ওনার দুর্বলতার সুযোগ নিতাম, কিন্তু আমি তা করিনি। আমি পিছু সরে এসেছি শুধু তোমার জন্য। তোমাকে ভালোবাসি, বলো প্লিজ। হয়েছে, আপনার ড্রামা শেষ হয়েছে। আমাকে ইউজ করা এখনো বাকি আছে। আপনারা যে এখনো ড্রামা চালিয়ে যাচ্ছেন। দেখুন, যদি আপনার সেরকম কোনো ইন্টেনশন থাকে তো আপনাকে আমি সোজা কথায় বলে দিচ্ছি, আমি আর আপনার এই ফাঁদে পা দিচ্ছি না। আমি এতটা বোকা নই যে আবার আপনার কথায় চলে আসবো আমি। ছাড়ুন আমাকে। বলেই ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে গাড়িতে বসলো নিশা। আমার গার্ডদের ছেড়ে দিন নিশা, আমার কথা। প্লিজ, আমি কোনো কথা শুনতে চাই না। এবার সাফারের রাগে মাথা ফেটে যাচ্ছে। রাগের মাথায় পা দিয়ে কারে এক এক রাথি মারা শুরু করলো। নিশা প্রত্যেকটা রাথিতে ভয়ে কেঁপে কেঁপে উঠছে। গাছদের ছেড়ে দিলে নিশা গাড়ি চলে যায়, কিন্তু সাফারের রাগ কিছুতেই কমছে না। কিছু শেষ করে দেওয়ার ইচ্ছে করছে।
ওই মেয়ের সাহস কি করে হলো আমাকে ইগনোর করার? আমাকে সাবারকে ইগনোর করলো? ও আমাকে বলেছে আমি ড্রামা করছি। হাউ ডিয়ার সি! কি যোগ্যতা আছে ওর এই সাপারের ভালোবাসা পাওয়ার? ওর থেকেও হাজারটা ভালো মেয়ে আমার পেছনে ঘোরে। হু ইজ সি? ও কি আমাকে ইগনোর করার? এ তো পরে বলার পরেও শুনলো না। আমাকে শুনতে হবে না। ওই সাপার কারো পরোয়া করে না। ওর মতো তুচ্ছ মেয়ে আমি কেন কষ্ট পাবো? ওর থেকে হাজার গুণ ভালো মেয়ে আমার কাছে আসার জন্য মরে যাচ্ছে। আমি কি না তাকে মানানোর জন্য গেলাম? দিস ইজ টু ম্যাচ। আর কখনো ওই মেয়ের কথা ভাববো না আমি। চলে গিয়েছি তো কি হয়েছে? এই ছাপারের কারো পরোয়া না করে আর কখনো যাব না ওর কাছে, কখনো। ইডিয়ট একটা। পরের দিন বিকেলে নেশার বাড়ির সামনে সাফার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। নেশা আজ ভার্সিটি যায়নি, যার কারণে তাকে বাড়িতেও আসতে হলো। সে কখন থেকে বসে আছে সাফার, কিন্তু নেশার টিকটিকিও দেখা মিলছে না। ও এক দৃষ্টিতে নেশার রুমের বারান্দার দিকে তাকিয়ে আছে। এমন সময় নেশা দুহাত উপর করে হামি নিতে নিতে বারান্দায় এলো। নেশাকে দেখে সাফার অটোমেটিক দাঁড়িয়ে পড়লো। বুকের ভেতর ধকধক আজ শুরু হলো। একটা পিঙ্ক কালার রেডিস টি শার্ট আর পাজামা পরা চুলগুলো এলোমেলো ঘুম ঘুম চোখে ছোট বাচ্চাদের মতো বারান্দায় এসে দাঁড়ালো। নেশার এই কিউটনেস যে সাফারকে ঘায়েল করছে সেদিকে তার খেয়ালই নেই। নেশা বারান্দার রেলিংয়ে হাত রেখে চারিদিক দেখতে দেখতে হঠাৎই সাফারের দিকে চোখ গেল। সাফারকে দেখে নেশা ভূত দেখার মতো চমকে উঠে দূর দূর করে সোজা রুমে চলে গেল। এসে কাকে দেখলো? স্বপ্ন দেখছে না তো? এই মেয়ে, তোমার প্রবলেম কি? ভিতরে চলে গেলে কেন? ইডিয়ট মেয়ে একটা। ভিতরে গিয়ে কি বোঝাতে চাইছো তুমি? যে তুমি খুব ইন্টেলিজেন্ট আর আমি এস এ ফুল এখানে দাঁড়িয়েছি তোমাকে দেখার জন্য। চুপচাপ কোনো কথা না বলে এক্ষুনি বারান্দায় আসো। নেশা বকুনি খেয়ে কোনো কথা না বলে বাধ্য মেয়ের মতো বারান্দায় চলে গেল। এখন চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। নেশা বোকার মতো দাঁড়িয়ে রইল। আর সাফার তার নেশাকে মন ভরে দেখতে লাগলো। এই পিচ্চিটা কি না এখন তার নেশা? ভাবা যায় যেই সাফার কখনো কারো তোয়াক্কা করতো না, আর সেই কিনা এই একটা পিচ্চির জন্য এখানে দাঁড়িয়ে আছে। এটা নিশ্চিত একটা হাস্যকর ব্যাপার, কিন্তু সাফারের কাছে এই ব্যাপারটা কেন জানি ভালোই লাগছে। ভালোবাসার একটা নতুন এক্সপিরিয়েন্স। এতদিন তো সে ছিনিয়ে নিতে জানতো, কিন্তু এখন ভালোবাসতে জানে। আর নেশাই তাকে সেটা শিখিয়েছে। নেশা উপর থেকে সাফারিকে দেখছে কতটা ভালোবাসলে একটা মানুষ নিজের পার্সোনালিটি পাল্টে ফেলতে পারে। ফর্মাল থেকে একেবারে নর্মাল হয়ে গেছে। নেশা জানে সাফার তাকে কতটা ভালোবাসে। সাফারের কালকের বলা কথাগুলো যে পুরোটা সত্যি সেটা নেশা খুব ভালো করেই জানি। তবুও একটু ভাব নিতেই হয়। ভাবা সাফারের মতো একজন যখন তার মতো একটা সাধারণ মেয়েকে ভালোবাসে। এখানে কি করছো? আপনার মেয়েকে দেখতে এসেছি। ভুলে যাও তার কথা। ও আমার মেয়ে, আর আমি বেঁচে থাকতে আমার এত বড় সর্বনাশ আমি কখনোই হতে দেব না। ভালোবাসাটাকে সর্বনাশ করে এর পদবি কেন দিচ্ছেন? আমি নেশাকে ভালোবাসি। আপনি একদিন আমার থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছিলেন। সেদিন কিছু করতে পারিনি, কারণ আমি ছোট ছিলাম। এখন আর ছোট নই। এখন আর আপনি নেশাকে আমার থেকে কেড়ে নিতে পারবেন না। তা তো সময়ই বলে দেবে, তাই না? সাফার ফিক করে হেসে দিল। নেশাকে আমি ভালোবাসি, তার জন্য আমি আপনার সাথে আমার লড়াইয়ে আমি পিছু সরে এসেছি, কিন্তু এবার আর নয়। নেশাকে পাওয়ার লড়াইয়ে আমি পিছনে আসছি না। নেশা শুধু আমার। আই লাভ ইউ, হার অ্যান্ড সি অলসো লাভ মি। নিজের মেয়ে কি করে দমিয়ে রাখবেন? সম্রাট কিছু না পড়ে সাফারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর বলল, চলে যাও এখান থেকে। নেশাকে না নিয়ে ফিরছি না। বলেই সম্রাট সাফারের পাশ কাটিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ল। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। কুয়াশা নেশাকে খাইয়ে দিচ্ছে, আর নেশা চুপচাপ খাচ্ছে। তার গলা দিয়ে খাবার নামছে না। বাইরে সাফার না খেয়ে দাঁড়িয়ে আছে এক পলক তাকে দেখার জন্য, আর সে এখানে বসে বসে গিলছে। কিছু বলতেও পারছে না তার বাবার জন্য। সে জানে এখন যদি সে না খায় তো তার বাবাও খাবে না।
আর তার বাবা না খেলেও তার মাও খাবে না, তাই চুপচাপ গিলতে হচ্ছে তাকে। কোনো রকম একটুখানি খেয়ে নেশা বলল, হয়েছে, আর খাবো না। হয়েছে মানে কিছুই তো খেলি না। আমার পেট ভরে গেছে মা, আর খেতে পারবো না। বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। সম্রাট কুয়াশা তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটা দুদিনে কেমন চুপসে গেছে। অন্যদিন হলে এতক্ষণে কথা বলে তাদের কান পাকিয়ে দিত, একাই পুরো বাড়ি মাতিয়ে রাখত। কিন্তু আজ একটা কথাও মুখ ফুটে বলল না। আজ মেয়েটা বাড়িতে থেকেও কেমন যেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। সম্রাট হাত ধুয়ে উঠে গেল। কোথায় যাচ্ছেন? নিজের মেয়ের ভবিষ্যৎ ঠিক করতে। বলে বাড়ির বাইরে চলে গেল কুয়াশা। একটা দীর্ঘশ্বাস ফেলল। সম্রাট এসে সাফারের সামনে দাঁড়ালো। সম্রাটকে দেখেও না দেখার ভান করে বসে রইল সাফার। কেন চলে যাচ্ছ না এখান থেকে? বলেছি তো নেশাকে ছাড়া আমি কোথাও যাব না। কেন এমন করছো? ভালোবাসি তাই। তুমি যে নেশাকে ভালোবাসো তা আমি কি করে বিশ্বাস করব বলো? তুমি তো সবসময় আমার উপর প্রতিশোধ নিতেই মেতে আছো। কে বলতে পারে এটাও তোমার একটা চাল নয়? আপনার বিশ্বাস করা আর না করাতে আমার কোনো যায় আসে না। প্রমাণ করতে পারবে তুমি আমার মেয়েকে সত্যিই ভালোবাসো? প্রয়োজন বোধ করি না। তাহলে নেশাকে ভুলে যাও। ইম্পসিবল। চেষ্টা করলে সবই পসিবল। আমি সেই চেষ্টাটা করতে চাই না। আমার মেয়ের জন্য তুমি তোমার কালো দুনিয়ার ক্ষমতা ছাড়তে পারবে? সম্রাটের কথা শুনে সাফার একবার তার দিকে তাকিয়ে আবার অন্য দিকে তাকালো। সম্রাট নিজের পকেট থেকে একটা কার্ড বের করে সাফারের দিকে এগিয়ে দিয়ে বলল, সময় হলে আমার অফিসে চলে এসো। তার প্রয়োজন হলো না। তাহলে নেশাকে ভোলার প্রয়োজন পড়তে পারে। বলে বাইকের উপর কার্ডটা রেখে চলে আসার জন্য পেছনে ঘুরতেই সাফার বলে উঠল, বারবার নেশাকে ভোলার ভয় দেখাচ্ছেন আমাকে। সম্রাট ওভাবে দাঁড়িয়েই বাঁকা হেসে বলল, প্রয়োজন পড়ে তাই। বলে হেলতে দুলতে ওখান থেকে চলে গেল। সাফার সেদিক থেকে চোখ সরিয়ে পকেট থেকে ফোন বের করে নিশাকে কল করলো। নিশা পড়ার টেবিলে বসেছিল, তবে পড়ছিল না, সাফারের কথাই ভাবছিল। কিছুক্ষণ আগেই বারান্দায় গিয়েছিল, কিন্তু সম্রাটকে দেখে চলে এসেছে। ফোন বাজতেই নিশা ফোন হাতে দেখে সাফার ফোন দিয়েছে। তুলবে কি তুলবে না করতে করতে তুলেই ফেললো। এই মেয়ে আজ কি বারান্দায় না আসার পণ করে রেখেছো নাকি? যাব না আমি বারান্দায়, কেন? কারণ আপনি বাইরে দাঁড়িয়ে আছেন। আমি আছি তো কি হয়েছে? আমি আর কখনোই আপনার সামনে যাব না। কেন? তোমার জন্য আমি এত কষ্ট করে এইসব নর্মাল ড্রেস পরে কার ছেড়ে বাইক নিয়ে এতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি, আর তুমি বলছো তুমি আমার সামনে আসবে না? যে কেউ আমার স্বপ্নের রাজকুমার সেজে এলেই আর সে আমার স্বপ্নের রাজকুমার হয়ে যাবে না। তোমার রাজকুমার হওয়ার ইচ্ছেও আমার নেই। আমি ছাপারই, ওকে? আর তোমার জন্য বাইক নিয়ে শুধু এই ছাপারেই আসবে। অন্য কেউ আসার আগেই আমি তাকে শেষ করে ফেলবো। আর তুমিও অন্য কাউকে অ্যাকসেপ্ট করো না। এখন চুপচাপ বারান্দায় আসো। যাব না। তুমি আসবে নাকি আমি যাব? কোথায়? তোমার রুমে। কিভাবে আসিবেন? তুমি খুব ভালো করেই জানো এই ছাপার কি করতে পারে। তুমি বাইরে আসবে নাকি আমি ভিতরে যাব? তার কোনো প্রয়োজন হবে না, আমি আছি। নিশা বাধ্য মেয়ের মতো বারান্দায় এসে দাঁড়ালো। এই রোগের কোনো গ্যারান্টি নেই, মরার সাথে সাথে রুমে চলে আসতে পারে, কিন্তু নিশা একদমই এই রিস্ক নিতে চাই না এই মুহূর্তে। নিশা, হুম। তোমার আজ খুব সুন্দর লাগছে। কথাটা শোনার সাথে সাথে নিশার বুক ধক করে উঠল। সাফার এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নিশা কোনো রকম কাপা গলায় বলল, চলে যান প্লিজ। এই দূরত্বটা সহ্য হচ্ছে না নেশা, তোমার অভ্যাস হয়ে গেছে আমার। নিশা চুপ করে সাফারের কথা শুনছে। খুব তাড়াতাড়ি তোমায় নিজের করে আনবো, আই প্রমিস ইউ। বলে ফোন রেখে দিল সাফার। নেশা আর থাকতে না পেরে রুমে চলে গেল। তার খুব কান্না পাচ্ছে। ছাপার প্রত্যেকটা কথায় মায়ের জড়ানো আছে, তাকে ছাপারের ভীষণ ভাবে টানছে। ছাপারও চুপচাপ বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। আমি জানতাম তুমি আসবে সাফার। এবার দেখো এই সম্রাট এখন কি করে। সাফার সম্রাটের কেবিন খুঁজে ভেতরে ঢুকে পড়ে। কারো কেবিনে আসতে হলে নক করে আসতে, আর যারা এটা জানে না তাদের ম্যানারলেস বলা হয়, বুঝলে?
সাফার সম্রাটের কথা শুনে নিজের রাগ দমন করে আবার দরজার কাছে গিয়ে বলে, মে আই কাম ইন? কথাটা কেমন জানি আমার ফিল হলো না, বুঝলে? সাফার দাঁতের দাঁত চেপে চোখ বন্ধ করে নিজের রাগ গিরে বলল। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। সাফার কেবিনে ঢুকে বসতে যাবে তখনই সম্রাট বলে উঠল। আমি বসার অনুমতি দেইনি। সাফার এবার না বসে দাঁড়িয়ে রইল। আপনি আমাকে আসতে বলেছিলেন, আমি এসেছি। তোমার কাগজপত্র। কিসের? তোমার শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটা তো আমাকে জানতে হবে, তাই না? না হলে আমি তোমাকে কিভাবে কাজে রাখি বলো? কোনো কাগজপত্রের প্রয়োজন নেই, ইচ্ছে মতো একটা কাজ দিলেই হবে, তবে সেটা আমার লেভেলের হওয়া চাই। আর ইউ শিওর? সাফার কিছু বলল না। ওকে, আমি দেখছি তোমাকে কি কাজ দেওয়া যায়। সম্রাট নিজের টেবিলে থাকা ঘন্টাটা বাজালো। কিছুক্ষণের মধ্যে একজন পিয়ন এসে বলল, আসতে পারি স্যার? ইয়েস কাম ইন। জি স্যার, ডেকেছিলেন? একে নিজের সাথে নিয়ে যাও, ও এখন তোমাদের ওয়ার্ডে কাজ করবে। আর হ্যাঁ, ওকে একটা ড্রেসও দিও। হোয়াট, কি বলছেন এসব? আমি ওদের ওয়ার্ডে কাজ করব মানে? হ্যাঁ, আমার মতে তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমাকে কাজ দিচ্ছি, অ্যান্ড একদম তোমার লেভেলের, বুঝলে? সাফার রেগে 2 হাত টেবিলে রেখে বলল, হোয়াট ডু ইউ মিন মিস্টার সম্রাট? আই মিন টু সে, আজ থেকে তুমি একজন পিয়ন। অনেকদিন ধরেই সাফার সম্রাটের অফিসে পিয়নের কাজ করে। একই তো সে এসব কাজে অভ্যস্ত নয়, তার উপর আবার তার নিজের রাগের উপর কন্ট্রোল নেই। তাই যখন তার কিছুই কাজই ভুল আর কেউ তাকে সেটার জন্য কথা শোনার, সেদিন সে রোগের দিন খুব খারাপ হয়। কারণ সাফার হয় তার নাক ফাটায়, না হয় তার মাথা ফাটায়। কি আর করা, একজন মাফিয়া যখন ভালো মানুষের জগতে, তখন এমনটা হওয়া স্বাভাবিক। সম্রাট সাফারের এসব ব্যবহারে তার সামনে স্ট্রিক্ট থাকলেও নিজের কেবিনে এসে একা ঠিকই হেসে কুপকাত হয়। কারণ একটা সময় ছিল যখন সে নিজেও বারবার এই ঘটনার সম্মুখীন হয়েছে, আর সে আর একজনকে দেখছে ঠিক তারই মতো। হোয়াট ইজ দিস? বিয়ের কার্ড। বিয়ের কার্ড কার? নে স্যার। হোয়াট, কি বলছেন? কি আপনি? নেশার বিয়ে মানে? স্যার বিয়ে মানে নেশার বিয়ে, এতে না বোঝার মতো কি আছে বলো? আর ছেলে আমার ভীষণ পছন্দের, তাই দেরি না করে বিয়ের ডেট ফিক্সড করে দিয়েছি। আর বিয়ের দিন চলে এসো কিন্তু। হ্যাঁ, আপনি মজা করছেন আমার সাথে? আমি নেশার জন্য পড়ে আছি আর আপনি বলছেন নেশার বিয়ে? আবার সেই বিয়েতে আমাকে ইনভাইটও করেছেন? কেন ইনভাইট করাটা উচিত হয়নি বুঝি? তবে আমার তো মনে হয় সেই বিয়েতে তোমার থাকাটা খুবই দরকার। ইনফ্যাক্ট চিফ গেস্ট হয়ে থাকাটা দরকার তোমার। বন্ধ করুন আপনার এসব মজা। আমি এতো সব সহ্য করেছি শুধু মাত্র নেশাকে পাওয়ার জন্য। ওয়েট, কি বললে তুমি? তুমি আর সহ্য করছো? একটা কথা তোমাকে ক্লিয়ার করে দেই, তুমি কিছু সহ্য করনি, বরং আমিই তোমাকে সহ্য করছি। ওকে? বলে সম্রাট বেরিয়ে যেতে লাগলো, আর সাফার পেছন থেকে চেঁচিয়ে বলল, আপনি যাই করুন না কেন, নেশা শুধু আমার, আর আমি তাকে অন্য কারো হতে দেব না। এর জন্য আমার যা করা উচিত আমি তাই করব, আর পছন্দ করার ছেলেকেও আমি শেষ করে দেব। কেউ নেশার দিকে চোখ তুলে তখন সাহসও পাবে না। শি ইজ অনলি মাইন। হোয়াট ইট? সম্রাট সাফারের কথা শুনে একটু থেমে বাঁকা হেসে ওখান থেকে চলে গেল। সাফারের রাগে মাথা ফেটে যাচ্ছে, সব কিছু শেষ করে দেওয়ার ইচ্ছে হচ্ছে। হাতায় থাকা কার্ডটা ছেঁড়ার প্রস্তুতি নিতেই মনে হলো আগে দেখে তো নিক যে কোনো ইডিয়ট তার কাছে তার নেশাকে কাটতে চাইছে। সাফার খাম থেকে কার্ড বের করে মাথা ঘুরতে লাগলো। সে স্বপ্ন দেখছে না তো, এ তো নেশার পাশে তারই ছবি, তারই নাম, তার মানে সম্রাট তার সাথে নেশার বিয়ে। সাফার বাম হাতে মাথার পেছনে চুলকাতে ভাবছে, এই শ্বশুর নামক প্যারা তো তাকে চুবানি খাইয়েই ছাড়লো। মনে করো না আমাদের লড়াই এখানেই শেষ, এখন তো শুধু শুরু। এই লড়াই সারা জীবন চলবে আমাদের মাঝে। তার কথা শুনে কুয়াশা নিশা দুজনে অবাক হয়ে তাদের দিকে তাকালো। সাফা শান্ত দৃষ্টিতে সম্রাটের দিকে তাকিয়ে রইল। সে জানে সম্রাট কোন লড়াইয়ের কথা বলছে। যখন আপনার মেয়েকে পাওয়ার লড়াই আমি জিতেছি, তাকে ভালোবাসার লড়াইও আমিই জিতবো। সম্রাট একটু হেসে বলল, অল দ্য বেস্ট মাই সান ইন ল। থ্যাঙ্কস।
এই কথাটা কেমন জানি ফিল হলো না আমার। সাফার একটু হেসে বলল। থ্যাঙ্কস বাবা। সম্রাট সাফারকেও জড়িয়ে ধরল। আজ সম্রাটের চোখের কোণে জল জমেছে, সেটুকু সবার আড়ালে মুছে নিয়ে নিশাকে গাড়িতে উঠিয়ে দিল। সাফারও উঠে বসলো। গাড়ি তার আপন মনে চলতে লাগলো। সম্রাট কুয়াশা দাঁড়িয়ে তার মেয়ের যাওয়া দেখতে লাগলো। কত তাড়াতাড়ি ভয়, তাই না? আমাদের সেই ছোট্ট নেশাটাকে আজ আমরা বিদায় দিয়ে দিলাম। ও সুখে থাকবে তো? বলি কুয়াশা নিজের চোখে জল মুছল। সম্রাট এক হাতে কুয়াশাকে জড়িয়ে ধরে বলল। আমি সাফারের চোখে সেই ভালোবাসাটা যা একসময় তোমার জন্য আমার মনে ছিল, আমি আমার মেয়ের জন্য কখনোই ভুল সিদ্ধান্ত নিতে পারি না। আমি নিশ্চিত সাফার তাকে নিশ্চয়ই সুখে রাখবে, হয়তো আমাদের থেকেও বেশি। সাফার নিশাকে করে নিয়ে রুমে ঢুকলো। গাড়িতে কাঁদতে কাঁদতে প্রায় ক্লান্ত হয়ে গেছে মেয়েটা। নিশাকে বেডের ওপর শুয়ে তার উপর একটু ঝুঁকে বসলো। আজ আমার অপেক্ষা শেষ হলো নিশা। আজ আমি তোমার একদম নিজের করে পেলাম। তবে জানো তো, আমি তোমাকে নিজের করে পাওয়ার জন্য কখনো বিয়ের কথা ভাবিনি। যদি এই জিনিস আগে আমার মাথায় আসতো, তবে অনেক আগেই তোমাকে বিয়ে করে ফেলতাম। তখন দেখার এই প্যারা, মানে বাবাকে আমাকে কি করে না করে মেনে থাকতো। নিশার দিকে তাকিয়ে সাফার উঠে গেল। তার বাবাকে প্যারা বলার কারণে যে নিশা রেগে আছে তা খুব ভালো করে বুঝতে পেরেছে সাফার। তাই প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল। নিশা, তুমি ফ্রেশ হয়ে নাও। এই ভারী সাজে আর কতক্ষণ থাকবে? নিশা শোয়া থেকে উঠে বসে বলল। কেন আমাকে এই সাজে ভালো লাগছে না বুঝি? নিশার কথা শুনে সাফার নিশার একদম কাছে গিয়ে বলল। তুমি যদি পেতনি সাজেও থাকো, তাহলে আমি তোমার নেশাতে ডুবে থাকবো, যেমনটা এখন আছে। নিশা সাফারের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে রেগে সাফারের বুকে মারতে মারতে বলল। ইফ আপনি আমাকে পেতনি বললেন? সাফার হাসতে হাসতে নিশার হাত দুটো টেনে বেডে শুইয়ে দিয়ে তার উপর আটশোয়া হয়ে বলল। তুমি পেতনি হলেও শুধুই আমার, বুঝছো? বলেই নিশার নাককে নাক ঘষল সাফার। তার কথা শুনে নিশা লজ্জায় যায় অবস্থা। নিশার লজ্জা মাখা মুখ দেখে সাফারের সব কিছু এলোমেলো হয়ে গেল। তার আর কোনো দিকে খেয়াল নেই। সে শুধু এখন নিশাতেই ডুব দেওয়ার নেশায় মেতে আছে। ওরা ভালোবাসার নেশায় মেতে থাকুক, আর আপনারা বলুন তাদের নেশা আপনাদের কেমন লাগলো।